সরকারের কোনো জগৎছেদ নেই যে আনলিমিটেড সে টাকা দিতে থাকবে। তাই ওই টাকাটা পরে কে ভুগতান করবে? যে টাকাটা আসলো, কেউ বড় করলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বড় করেছে, তারপরে কি হবে? সেটা আলটিমেটলি আমাদের বাচ্চারা তাদের মাথায় ওই ডেটটা আসবে। আগে ছিল যা ওয়েস্ট বেঙ্গল ভাবে, যেটা বেঙ্গল ভাবে সেটা বাকি দেশ তারপরে ভাবে। এখন ওয়েস্ট বেঙ্গল তো ভাবা ছেড়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস সেক্টর এই জন্য বেড়েছে কিন্তু আর কোনো কাজ নেই, লোকেরা ম্যানুফ্যাকচার করতে পারছে না, চাষবাস অতখানি করবে তার থেকে বেশি শুধু বাড়বে না। তাই কি করছে, টিকিট বিক্রি করা, রেস্টুরেন্ট চালানো, এগুলো সব সার্ভিসেস ইন্ডাস্ট্রি। কোটা, রাজকোট, কেরালা, সব জায়গায়, গোয়া, সব জায়গায় দেখি শুধু বাঙালি ছেলেমেয়েরা ওখানে কাজ করছে। আর ওদের যখন জিজ্ঞেস করি তোমরা এখানে কি করে আসলে, কেন আসলে, বলে কোনো চাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে, কিচ্ছু করার নেই। মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ে এইসব কেসে, আর ঝাঁপিয়ে পড়ে যে ভিকটিম তাকে জাস্টিস দেওয়ার জন্য না, যারা সাপোজেড পারপেট্রেটর দেখি তারা ফ্রিলি বেরিয়ে আসছে। তারপর অ্যাজ অ্যান ইনভেস্টর আমি কেন ইনভেস্ট করবো ওয়েস্ট বেঙ্গলে, কেন, যখন আমি জানি কি এক একটা ইঁটের জন্য আমাকে সিন্ডিকেটকে পে করতে হচ্ছে। আর এই সিন্ডিকেট শব্দ অন্য জায়গায় তো এটাকে মাফিয়া বলে, ওয়েস্ট বেঙ্গলে দেখি একটা খুব নতুন শব্দ ইউজ করে, সফট শব্দ, সিন্ডিকেট। এরা হার্ডকোর মাফিয়া। ওয়েস্ট বেঙ্গলে যে ঢুকে আসার পরে কে ওদের রেফিউজ দিচ্ছে, কে ওদের সাপোর্ট করছে, অ্যান্ড ওভারঅল এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম না, এটা পুরো দেশের প্রবলেম। নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের এই বিশেষ এপিসোড যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব একদম অন্যরকম হবে, সেটা অবশ্যই আমি কথা দিচ্ছি। কারণ বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে অর্থনৈতিক পরিস্থিতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয় নিয়ে আজকে যাকে আমরা পাশে পেয়ে গিয়েছি তিনি গোটা ভারত তো বটেই, এবং এক কথায় বলাই যেতে পারে যে গ্লোবালি গোটা বিশ্বজুড়ে অর্থনীতিতে দীর্ঘদিন ধরে তার অবদান স্পষ্ট করেছেন। তিনি নিজেই স্বনামধন্য, এবং একই সঙ্গে সঙ্গে তিনি একাধিক বই লিখেছেন, যেই বই রীতিমতো অর্থনৈতিক বিষয়ক যা সিলেবাস, সেই সিলেবাসে পর্যন্ত পড়ানো হয়। এবং আমরা সত্যিই আজকে গর্বিত, এবং উই আর ভেরি অনার্ড টু হ্যাভ ইউ স্যার। এবং আমরা অবশ্যই স্বাগত জানাবো ডক্টর জয়জিৎ ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত স্যার। স্যার, প্রথমেই মানে অর্থনীতি এমন একটা গম্ভীর বিষয় এবং সিরিয়াস ম্যাটারকে একটু দূরে রেখে একটু অন্যরকমভাবে শুরু করা যাক। জানবো যে স্যার আপনার ছোটবেলা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? আমার ছোটবেলা লার্জলি দিল্লিতেই। আচ্ছা। আমার জন্ম হয়েছিল আসামে। আচ্ছা। আর জন্ম হয়েছিল বাংলাদেশ ওয়ারের পরে। আর তার কি ইমপ্লিকেশন হলো, তখন অ্যান্টি বেঙ্গলি রাইট শুরু হয়েছিল, কেন কি বাংলাদেশ থেকে অনেক পরিমাণে রেফিউজিজরা আসামে আসছিল। তো আমরা রাত্রিরে ওখান থেকে পালাতে হয়েছিল, কেন কি আমাদের নামটা হিট লিস্টে ছিল। আচ্ছা। সো কিছু করে আমরা ট্রেন অবভিয়াসলি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, কারণ কি ট্রেন থেকে বার করে লোকেদের মারছিল। তো প্লেন নিয়ে, তখনকার দিনে প্লেন নেওয়া একটা খুব বড় ব্যাপার। তো প্লেন নিয়ে আমরা তখন দিল্লিতে পৌঁছালাম, তখন থেকে দিল্লিতেই আছি। বেশ, তার মানে হিসাব মতন আপনি স্যার প্রবাসী বলাই যায়। আমি প্রবাসী, একদম প্রবাসী। কিন্তু আপনার বাংলা শুনে কিন্তু একদম মনে হয় না আপনি প্রবাসী। একটু হয়তো টান কোথাও না কোথাও আছে, কিন্তু বাংলাতে আপনি একদম খুবই ভালো। স্যার, ছোটবেলা থেকে জার্নি কিভাবে শুরু হয়েছিল, বড় হয়ে ওঠার যে একটা জার্নি, সেটা কিভাবে শুরু হয়েছিল? সিম্পল, এরকম কিছু কমপ্লিকেটেড না। এখানে শ্রী অরবিন্দর অ্যাসোসিয়েটেড স্কুলে গেছিলাম, মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল। ওখান থেকে রাস্তার ওই দিকে দেখতাম আইআইটি দিল্লি আছে, তো শখ হতো আইআইটিতে যাওয়ার। তো 12th পরে পরীক্ষা দিলাম, আইআইটিতে হলো। তখনকার দিনে আইআইটি কানপুর বেস্ট আইআইটি হতো, তো তাই আমি ডিসাইড করলাম আইআইটি কানপুরে যাওয়ার। আইআইটি হওয়ার পরে তখনকার দিনে দেশে থাকলে টেকনোলজি রিলেটেড কাজ এমন কিছু থাকতো না, হতো না, খুব কমই হতো, কিছুই হতো না। তো যদি কেউ ডিসাইড করে কি দেশে থাকবে, তখন ক্যারিয়ার গ্রো করার অপশন হলো এমবিএ করা। সেই জন্য তখন এমবিএর পরীক্ষা নিলাম।
অনেক জায়গায় হলো। কলকাতা জানতাম বলে আর বাঙালি বলে আমি IIM ক্যালকাটা চুজ করলাম ওখানে গিয়ে পড়ার। সেই সুযোগে 2 বছর কলকাতায় স্পেন্ড করেছি। বেশ। আর এই ব্যাকগ্রাউন্ড আমার। একদমই। স্যার আপনি অনেক লেখা, এমনকি আমি পড়েছি যে স্যার APJ আব্দুল কালাম তিনিও আপনার লেখার অত্যন্ত প্রশংসা করতেন, এবং একাধিক বই আপনার রয়েছে, একাধিক লেখা সিলেবাসে পর্যন্ত পড়ানো হয়। তো এই যে লেখার যে একটা অভ্যাস, সেটা কোথা থেকে শুরু হলো? আমি দেশে তারপরে ফিরে এসেছিলাম 2000 সালে। তারপরে যখন এই দেশে ফিরে আসলাম তখন দেখলাম কি এখানে টেকনোলজিটা আমাদের সরকারে আর কমন পিপলদের জন্য খুব কম ইউজ হচ্ছে। আর আমাদের যে এক্সকিউজ হতো কি এত পপুলেশন তো সরকার সার্ভিসেস দিতে পারে না, এটা সম্ভব না। তখন আমি গিয়ে বলতাম দেখো এয়ারটেল আছে, ভোডাফোন আছে, এরা তো সবাইকে পার্সোনালাইজডভাবে সার্ভিস দিচ্ছে। তো এটা তো কোনো এক্সকিউজ না কি আমাদের পপুলেশন বেশি। পপুলেশন বেশি তো অনেক জায়গায়, তো আমাদের এটা কেন এক্সকিউজ? তো সরকারকে বোঝাবার জন্য কি টেকনোলজি কী করে অ্যাডপ্ট করা যায়, আর সরকারের নিজের কনস্ট্রেন্টস থাকে, সেই কনস্ট্রেন্টের ভেতরে কী করে টেকনোলজি অ্যাডপ্ট করা যায় সেটা বোঝাবার জন্য বই লেখাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। তখনকার দিনে প্রশ্ন উঠতো কি এত ছোট কম্পিউটার, এত বড় কম্পিউটার থেকে বেশি দাম কেন? বড় কম্পিউটার বেশি দাম হওয়া উচিত, বড় দেখতে। তখন বোঝাতে হতো দেখুন কম্পিউটার না কিলোগ্রামে বিক্রি হয় না। তারপরে জিজ্ঞেস হতো এই সফটওয়্যারটা তো একই কাজ করে, এটাও এইটাই করে, ওটাও এটাই করে, তাহলে এটার দাম 100 গুণ বেশি কেন? তখন বোঝাতে হতো কি সফটওয়্যারের ভেতরে জাস্ট স্ক্রিনটা তো সফটওয়্যার না, তার পিছনে অনেক কিছু আছে, আর তার জন্য কস্টটা আলাদা। আর ওটাকে ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাবার জন্য বলতাম দেখুন সফটওয়্যার না লিটার্সে বিক্রি হয় না। ঠিক ঠিক। আর সরকারের দিক থেকে কী প্রবলেম ছিল, মানে যারা ইন্ডিভিজুয়ালস তারা তো বুঝতো ব্যাপারটা কি, কিন্তু যখন ওই চেয়ারে বসতো যেই রোলটা আছে তখন ওটা বোঝা মুশকিল। যেমন যদি রাস্তার কস্টটা পার কিলোমিটার কত কস্ট ওটা জানা, পার কিলোমিটার পার লেন কত কস্ট ওটা জানা, ফ্লাইওভারের কস্ট কত হয় নর্মালি জানা, সেটা তার থেকে 5% আপ ডাউন হতে পারে। হিলি এরিয়ালে বানালে ওটা একটু বেশি খরচা হবে, সেটা জানি। সফটওয়্যার তো দেখছি না, কোন সফটওয়্যারটা আমি কম্পেয়ার করবো? আমার অডিট কি করে হবে? অডিটে ফেসে গেলে কি হবে? তখনকার দিনে সরকার খুব ফোর্স করছিল কি লোকেরা আর স্কুলস কলেজে কম্পিউটার অ্যাডপ্ট হয়। তো ফ্রিতে কম্পিউটার দেওয়া হচ্ছিল, স্কুলে দেওয়া হচ্ছিল। প্রিন্সিপালটা কম্পিউটারটা নিয়ে লক করে রেখে দিত কি যখন আমি রিটায়ার করবো কম্পিউটারটা ফেরত দিয়ে দেবো, আমার যাতে রিটায়ারমেন্ট বেনিফিট কিছু না রোকে। তো ওই কম্পিউটার দেওয়ার যে লাভ সেটাই হলো না। তো এই সব বোঝাবার জন্য আমি ওই প্রথম গভর্নেন্সের বইটা লিখেছিলাম। তো তখনকার প্রেসিডেন্ট ডক্টর আব্দুল কালাম যেটা বলছিলেন, উনি ওটা পড়ে ওনার লাগলো কি এটা সবাই জানা উচিত। তো উনি তখন ডিসাইড করলেন ওটা রিলিজ হবে, উনি রিলিজ করবেন। সেটা ছিল 2003, এখন থেকে বোধহয় 23 বছর আগে। সিমিলারলি আমি এখন যিনি প্রাইম মিনিস্টার মোদিজি, উনি তখন চিফ মিনিস্টার ছিলেন। তো আমি পুশ করছিলাম আমরা বিগ টেক আর বড় টেকনোলজি কোম্পানিজ থেকে আমরা টেকনোলজি কেন কিনছি যখন অনেকটা টেকনোলজি ফ্রি ওপেন সোর্সে অ্যাভেলেবেল আছে, আর ওই টেকনোলজিটা বেটার যেটা ওপেন সোর্সে অ্যাভেলেবেল আছে। তো ওনার একটা ট্রেজারি সিস্টেম তখন বানানো হচ্ছিল গুজরাটে। সো যখন আমি সাজেশনটা দিলাম আর পুশ করলাম আর ওনাদের সাথে কাজ করলাম, ওনাদের অ্যারাউন্ড 126 কোটি টাকা সেভ হলো ওই টেকনোলজিটা নিয়ে, ওপেন সোর্সটা নিয়ে, হিউজ। তারপরে যখন আমি নিয়ে 6th বইটা লিখলাম তখন ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি ওটা আহমেদাবাদে রিলিজ করলেন 6th বইটা। তো এইভাবে এই বই লেখা, আর্টিকেল লেখা আমি শুরু করলাম যাতে লোকেরা বোঝে ব্যাপারটা কি, আর যাতে গভর্নমেন্ট সিস্টেমসটা চেঞ্জ হয়, কি প্রকিউরমেন্ট কী করে হবে।
যদি আপনি অ্যাপ্রুভাল করছেন, আপনারা তো ভয় লাগবে কি অ্যাপ্রুভ করছেন, সফটওয়্যারটা কি, হার্ডওয়্যারটা কি, নেটওয়ার্কটা কি। তো যাতে লিখে 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 এইসব ভয় এটা কেটে যায়, অডিটার্সরা বোঝে কি জিনিস প্রকিউর করা হচ্ছে, এই জন্য লেখাটা শুরু হলো। স্যার, সাধারণত বাঙালিদের মধ্যে একটা প্রবণতা থাকে, তারা অঙ্কতে খুব ভয় পায়, মানে ম্যাথস দেখলেই তারা অন্যদিকে ছোটে। বাট ইকোনমিক্স বা এই গোটা সাবজেক্টটা, সেই সাবজেক্টটা অনেকে ভয়ের জন্য নিতেই চায় না। তো ইউথ সোসাইটিকে কি বার্তা দিতে চান, কি বলতে চান তাদের, যে এই সাবজেক্টটা তারা কেন এটা নিয়ে পড়াশুনো করবে, কি বার্তা দেবেন? ইকোনমিক্স আমাদের দেখুন সব জিনিসের ফাউন্ডেশন। আমাদের আমরা কি করে আয় করছি, কি করে আমাদের সোসাইটিটা চলছে, কি করে আমরা একজন আরেকজনের সাথে কি বেসিসে কথা বলছি, ওটা ব্যাকগ্রাউন্ডে ইকোনমিক্সটা থাকে। ইকোনমিক্সটা পড়লে যে যে ইউথের জন্য অনেক কিছু তারা বুঝতে পারে, আর সেই বোঝাটা ওদের ক্যারিয়ারের জন্য ভালো। অনেক জায়গায় ওটা খুব ইম্পর্ট্যান্ট, ব্যাংকে ইম্পর্ট্যান্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইম্পর্ট্যান্ট, শেয়ার মার্কেটে ইম্পর্ট্যান্ট। কারণ কি আপনি ইকোনমিক্সটা পড়লে আপনি বুঝতে পারবেন কি মার্কেটটা কোন দিকে যাচ্ছে, কোন জিনিসটা কম হবে, কোন জিনিসটা বেশি হবে। আমি দামের কথা বলছি না, আমি বলছি কোনটা অ্যাভেলেবল থাকবে, কোনটা আসবে, কোনটা আসবে না, কিভাবে প্ল্যানিং করা যাবে, সাপ্লাই চেইন রেজিলিয়েন্স যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সভরেন্টির জন্য, কি করে করা যাবে। এই সব ব্যাপার নিয়ে ইকোনমিক্সটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি যেমন ইকোনমিক্স ফর্মালি আমার কোনো ডিগ্রি নেই ইকোনমিক্সে, আমি MBA করেছি, তারপর আমার PhD হলো কম্পিউটার সায়েন্সে IIT দিল্লি থেকে। কিন্তু আমি অনেক সময় স্পেন্ড করেছি ইকোনমিক্সটা পড়ার জন্য, কেন কি আর MBA-তেও ওটা খুবই ইম্পর্টেন্ট হয় পড়া। এই 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 কারণের জন্যই ওটা পড়তে হয়েছে। একদমই। স্যার, একটা বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি গড়ে ইন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বাঙালির আয় মানে ইনকাম মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা। তো এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। তো তারা যদি স্বপ্ন দেখেন যে আমি একসময় কোটিপতি হব, এটা কি সত্যি সত্যি সম্ভব? সবই সম্ভব, কেন সম্ভব না। দেখুন, ওয়েস্ট বেঙ্গল যদি দেখেন আপনি, ওখানে পার ক্যাপিটা ওয়েস্ট বেঙ্গলের হলো অ্যারাউন্ড $2600 আচ্ছা, মানে বছরে 24 লাখ, সরি 2.5 লাখ আর মতন ইনকাম, মানে মাসে হলো অ্যারাউন্ড 18,000-20,000 টাকা ইনকাম। যখন আপনি কেউ স্বপ্ন দেখে কি কোটিপতি হবে, তখন এটা পুরো ইকোনমির হিসাব দিয়ে দেখে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের যারা ফিল্ম স্টার্স তার কোটিপতি অনেকের। এখন কি করে কোটিপতি হয়? ওরা তো এক জায়গায় কাজ করছে, একজন কতখানি প্রোডাক্টিভিটি করতে পারে ইটস লিমিটেড, কিন্তু যে স্টেজে কাজ করছে সেও একটা, সে কোটিপতি হয় না। ডিফারেন্সটা কেন? কেন কি যে সিনেমায় অ্যাক্টিং করে সে অনেক বেশি লোকেদের সার্ভ করছে সিনেমার থ্রু দিয়ে, হ্যাঁ, হাজার হাজার লোকেদের সার্ভ করছে। তো যখন আপনি বাঙালি কথাটা বললেন আর আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যখন আমি আপনি পার ক্যাপিটা দেখছেন 20,000 টাকা পার ক্যাপিটা, তো এক একজন কত টাকা স্পেন্ড করতে পারে 20,000-এর ভেতরে যেই কেনার জন্য যেই জিনিসটা আপনি বিক্রি করবেন। এখন আপনি বিক্রি করতে পারেন ঘুগনি, আপনি বিক্রি করতে পারেন অ্যাক্টিং, আপনি অনেক কিছু বিক্রি করতে পারেন। যে ওই বিক্রিটা কতজনের কাছে যেতে পারে তার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে আপনি ক্রোড়পতি হবেন না 10 ক্রোড়পতি হবেন, না যেমন ইলন মাস্ক আছে হাজার হাজার আরবপতি। একদম। স্যার, ইনিশিয়ালি এটা পার্টিকুলার মানে জানতে চাইছি এই কারণেই যে ইউথ সোসাইটি তারা এখনো পর্যন্ত হয়তো তাদের কাছে কনসেপ্টটাই ক্লিয়ার নয় মোটামুটি কোন বয়স থেকে তাদের সঞ্চয় করাটা জরুরি, তাদের অ্যাসেট বানানোটা জরুরি। তো আপনি কি সাজেস্ট করবেন তাদের, যে কোন ইনিশিয়ালি কোন লেভেল থেকে বা কোন এজ থেকে সঞ্চয় করতে শুরু করা? দেখুন, সঞ্চয়টা একটা হ্যাবিট, এটা পলিসি না, এটা একটা হ্যাবিট। যদি কেউ এটা পলিসিভাবে নেয় কি আমি 40-এর পরে আমি সঞ্চয় করব, তার আগে আমি সব টাকা স্পেন্ড করে দেবো, সেটা কিন্তু সে 40-এর পরেও সে সঞ্চয় করতে পারবে না। ইটস এ ম্যাটার অফ হ্যাবিট। যত তাড়াতাড়ি হ্যাবিটটা ডেভেলপ হয় তত বেটার।
যত সঞ্চয় করে ওটাকে ইনভেস্ট করতে পারে, শুধু সঞ্চয়টা এনাফ না, ওই সঞ্চয় করে ওটাকে ইনভেস্ট করতে হবে। আর প্রথমে যারা যারা জাস্ট জব জয়েন করছে তারা দেখবে কি সব টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে, আমাদের রেন্টে টাকা বেরিয়ে যাচ্ছে, খেতে বেরিয়ে যাচ্ছে, একটু কিন্তু সিনেমা দেখবে আর এইসবে টাকাটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার ভেতরেও যদি 1000 টাকাও যে সঞ্চয় করতে পারে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকালকার দিনে ওটা আরও বেশি ইম্পর্টেন্ট এই জন্য কেন কি কোনো জব সিকিউরিটি বলে খুব বেশি কমে গেছে, আগেও কম ছিল, এখন আরও বেশি কমে গেছে। সো যখন কারোর জবটা যায় তখন তো কোনো ইন্স্যুরেন্স নেই, ঠিক। তো তখন সে নেক্সট কিছু মাস যতক্ষণ না অন্য জবটা পাবে সে কি করে চালাবে? যদি সে প্যানিক মোডে থাকে তাহলে তো সেটা সেইভাবে তো জীবন চালানো উচিত না। তাই যে সঞ্চয়টা ওটা যত তাড়াতাড়ি শুরু করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব ওটা করা উচিত। স্যার এবার একটু দেশের কথায় আসি। আমাদের ভারত এই মুহূর্তে যে পজিশনে রয়েছে, 3rd লার্জেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্যাল যে পজিশন, সেটা হোল্ড করার লক্ষ্যে আমাদের দেশ এগিয়ে চলেছে। তো আপনি কি মনে করেন? অনেকে বলেন যে এটা পসিবলই না, তো আপনি কি এটার সঙ্গে সহমত? অ্যাকচুয়ালি আমি বলবো এটা না হওয়া পসিবল না। আমরা তো 3rd ইকোনমি তো হবই, তারও আগে যাব, কিন্তু তার অর্থটা কি হলো? ঠিক। 3rd ইকোনমি মানে কি? আমাদের 1.5 বিলিয়ন পপুলেশন, যদি সবাই একজন আরেকজনকে চুলও কাটে তার চুল কাটার টাকাটা দেবে? ঠিক। তো সেটা যদি আমরা যোগ করি তাহলেও আমরা বড় ইকোনমি। আমরা যে খাচ্ছি, আমরা যে চাষবাস করছি, তাতে ইকোনমিটা বড়। তো এটা তো আনস্টপেবল কি আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হব, তার থেকে বেশিই হব, সেটা একটা আলাদা কথা। আমরা 3rd লার্জেস্ট হব, 2nd লার্জেস্ট হব, তারপরে কথাটা হলো আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের কীরকম আয় হবে, আমরা কিভাবে থাকবো, আমরা কোন লেভেলে আছি অ্যাজ ইন্ডিভিজুয়ালস। মানে এটা হলো আমরা যেমন জাপান থেকে বড় ইকোনমি হয়ে গেছি। জাপানের ইকোনমি 100 মিলিয়ন লোক ওখানে থাকে, আমাদের 15 গুণ। আমরা যেমন ওদের যদি আয় 10,000 টাকা হয়, ওদের 100 জন 10,000 টাকা আয় করছে, আমাদের 1500 জন 10,000 টাকা আয় করছে। তো আয়ের ভেতরে আমাদের ডিফারেন্সটা আছে। তো আমাদের ওই গ্যাপটা যদি আমাদের কম করতে হয়, কি আমাদের পার ক্যাপিটা ইনকামও আমাদের বাড়াতে হবে, তখন টেকনোলজি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমাদের খুব ফাস্ট টেকনোলজি অ্যাডপ্ট করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে আমাদের পার ক্যাপিটা ইনকামটা বাড়াতে হবে। তার মানে এই না কি আমরা যে 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাব আরো কিছু বছর, এখন আমরা 4th লার্জেস্ট আছি, আর তার কোনো মান্যতা নেই। তার খুব মান্যতা আছে। তার সেটাতে আমরা যে আমাদের জিওপলিটিক্যালি যেই পলিসিজ আর জিও ইকোনমিক্যালি যেই পলিসিসগুলো, ওগুলো আমরা পুশ করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট কি আমরা 4th লার্জেস্ট হচ্ছি, 3rd লার্জেস্ট হচ্ছি, আর আমাদের সেলিব্রেট করা উচিত। একদমই। স্যার আপনি কি মনে করেন যে আগামী আর কত বছরের মধ্যে এটা পসিবল? এটা তো সবাই জানেন, আগামী 3-4 বছরেই আমরা 3rd লার্জেস্ট হয়ে যাব। আচ্ছা। এটা তো কোনো আর কেন হব? কেন কি আমাদের আগে আছে জার্মানি। জার্মানি এখন হলো 3rd লার্জেস্ট ইকোনমি, আমরা 4th লার্জেস্ট আছি। আমরা গ্রো করছি, জার্মানি ডিগ্রো করেছে। আচ্ছা। তো ওরা উল্টো দিকে যাচ্ছে, আমরা আগের দিকে যাচ্ছি। আমরা গ্রো করছি অ্যাজ ফাস্টেস্ট লার্জ ইকোনমি। আমাদের থেকে তাড়াতাড়ি আর কোনো ইকোনমি গ্রো করছে না এই সময়। আর জার্মানির নিজেদের প্রবলেম আছে, ইউরোপের প্রবলেম আছে যেটা জার্মানির উপরে আসছে, আমেরিকার প্রবলেম যেটা জার্মানির উপরে আসছে আর পুরো ইউরোপের উপরে আসছে, যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে, এগুলো সব জার্মানির উপরে অনেক বেশি ইম্প্যাক্ট হচ্ছে। আমাদের উপরে হচ্ছে কিন্তু জার্মানির উপরে বেশি ইম্প্যাক্ট হচ্ছে। জার্মান ওয়ার্কফোর্স, জার্মান ইকোনমি হলো হাই কস্ট। যখন আমাদের সত্যি ওপেন ইকোনমি হয়ে যাবে গ্লোবালি, এখন তো লোকেরা বলে ফ্রি ট্রেড, ফ্রি ইকোনমি, কিন্তু সত্যিতে তাই না। আমাদের ইকোনমি যে গ্লোবাল ইকোনমিটা, ওটা হচ্ছে বায়াস টুয়ার্ডস দ্য ওয়েস্ট। সেটাকে চায়না এক্সপ্লয়েট করেছিল, আর চায়না খুব তাড়াতাড়ি গ্রো করেছিল সেটা এক্সপ্লয়েট করে। কিন্তু যখন অ্যাকচুয়াল ফ্রি ইকোনমি হবে, তখন কেউ জার্মানিতে গিয়ে কেন বানাবে? সে হলদিয়াতে গিয়ে কেন বানাবে না? 100 বার।
ঠিক তাই। স্যার, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা ফেজ খুব ইউজ করেন, সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, ফ্রি কারেন্সি, কিংবা যদি বলি আমরা ই কারেন্সি, কোনো রকম টাকা থাকবেই না, টোটালটাই ডিজিটালি হবে। তো অদূর ভবিষ্যতে কি সত্যি এটা করাটা সম্ভব? ইউপিআই এর থ্রু সব কিছুই কন্ট্রোল করা হচ্ছে, টাকার আর কোনো এই থাকবে না, অস্তিত্ব থাকবে না, কি মনে করেন? উনি কেন বলছেন প্রথমে ওটা দেখতে হবে, কেন মানে কেন করব, এটা কি ফ্যাশন স্টেটমেন্ট, কি সব কিছু ডিজিটাল হবে তাই ডিজিটাল করা উচিত? আমাদের বছরে 5,000 কোটি টাকা আমরা স্পেন্ড করি টাকা ছাপতে 5,000 কোটি টাকা। 1,700 কোটি টাকা আমরা স্পেন্ড করি কয়েন্স বানাতে, মানে 6,500-7,000 কোটি আমরা স্পেন্ড করছি টাকা ছাপতে আর কয়েন বানাতে। আপনি ভাবুন কতগুলো হসপিটালস হয়ে যায়, কতগুলো স্কুল হয়ে যায়, কতগুলো ব্রিজ হয়ে যায় ওই 7,000 কোটিতে, বছর পর বছর, এক বছর না, বছর পর বছর। সেটা আমরা সেটা কেন করব? এখন যদি সবাই হাতে মোবাইল এসে যায়, সবাই যদি ইলেকট্রনিক্যালি পে করতে পারে, তাহলে আমাদের ওই 7,000 কোটিটা বেঁচে গেল। সেকেন্ড হলো, আপনি তো জানবেন ফেক নোটস ঘুরতে থাকে। যদি আমি আপনাকে টাকাটা দিই, আপনি কি করে বুঝবেন ওটা ভেতরে ফেক? 10টার ভেতরে, 10টা নোটের ভেতরে আমি 2টো ফেক দিয়ে দিচ্ছি, আপনি বুঝবেন না। আর ওইটা আমাদের এগেনস্টে ওয়েপনাইজড হয়ে গেছে, মানে ওটাকে ওয়েপন ভাবে ইউজ করা হচ্ছে। আমাদের অ্যাক্রস দ্য বর্ডার থেকে ফেক নোটস পুশ করে ওগুলো দিয়ে টেরোরিজম করা আমাদের দেশে। তো এগুলো আমরা এক্সপোজড হয়ে যাচ্ছি এই পুরোনো টেকনোলজি ইউজ করে। টাকা ছাপানোটা তো পুরোনো টেকনোলজি, তার আগে আমরা কাউরি ইউজ করতাম, হ্যাঁ, এখন আমরা টাকা ছাপি। এর পরের টেকনোলজি হচ্ছে ডিজিটাল টাকা, যাতে আমাদের টেরোরিজমটা কমে যায়। আমি যদি কারুকে টাকা পাঠাই, কি ইঁট ফেলার জন্য, পাথর ফেলার জন্য, ট্র্যাকটা থাকবে। এখন তার উল্টো যেটা পরিস্থিতি হবে, তাহলে আমার প্রাইভেসির কি হলো, আমি কাকে কি দিচ্ছি, কেন কেউ জানবে? তো এটা একটা বড় চর্চা, এটা হতে থাকবে। কিন্তু ক্লিয়ারলি যদি আমি 7,000 কোটি টাকা আমরা বাঁচাতে পারি, আর আমরা টেরোরিজম কমাতে পারি, আর যেটা পয়সা দেওয়ার যে ব্যাপারটা খুব সিম্পল হয়ে যায়, সেটা দেশের জন্য ভালো, আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে, আমাদের সিকিউরিটি বেড়ে যাবে। আবার কিভাবে করতে হবে ওটা আমরা দেখব, ডিসকাস। ঠিক ঠিক। স্যার, এবার একটু বাংলার দিকে আসছি, পশ্চিমবঙ্গ। কেন এই মুহূর্তে গোটা দেশের ইন্টারেস্ট, ফোকাস সব কিছু ওয়েস্ট বেঙ্গলের উপরে? কারণ বিধানসভা ভোট আসছে, দেশীয় রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে একটা বড়সড় ইম্প্যাক্ট ফেলবে, এমনটাই সবাই মনে করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা ব্যাখ্যা করবেন পশ্চিমবঙ্গের যে কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক্যাল কন্ডিশন, যেটা বলি, যাই বলি না কেন সেটাকে? দেখুন, কাগজে ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ আমাদের ন্যাশনাল গ্রোথ থেকে একটু বেশি, 7.6% হলো রিয়েল ইকোনমিক গ্রোথ। আমাদের ন্যাশনাল গ্রোথ একটু ফিউ ডেসিমাল পয়েন্টস কম। কিন্তু যেই গ্রোথটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ওটা এত কম ফাউন্ডেশনের উপরে, যেখানে পার ক্যাপিটা আমাদের বাংলাদেশ থেকে অনেক কম। ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা বাংলাদেশ থেকে অনেক কম। তো যদি এখানে না গ্রো হয়, তাহলে কোথায় হবে? আপনি যদি 10 বছরে দেখেন, আর সেটা ইম্পর্টেন্ট, আপনি দেখুন উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশকে বিমারু স্টেট বলা হতো, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিমারু। উত্তরপ্রদেশ লাস্ট 10 বছরে ডাবল হয়ে গেছে ওদের ইকোনমি। আচ্ছা, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ উত্তরপ্রদেশ থেকে অর্ধেক গ্রোথ ওয়েস্ট বেঙ্গলে। এক্সকিউজ হতো কি না, আমাদের পপুলেশন বেশি, তাই ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ সম্ভব না। উত্তরপ্রদেশে তো গ্রোথ করে গিয়েছে, উত্তরপ্রদেশের পপুলেশন ওয়েস্ট বেঙ্গল থেকে 2.5 গুণ বেশি। তারপরে এক্সকিউজ হতো না, আমরা ইস্টার্ন স্টেটে না গ্রোথ হয় না। কি কারণে হয় না আমি জানি না। আসামও তো ইস্টার্ন স্টেট, আসামে 3 গুণ গ্রোথ হয়েছে। একদমই তাই। তো আমাদের কোনো এক্সকিউজ নেই না গ্রোথ হওয়ার। যদি এক বছরে 7.5% গ্রোথ হয়ে থাকে, সেটা কিন্তু পোটেনশিয়াল না। ওয়েস্ট বেঙ্গলে আপনার সব রিসোর্সেস আছে, আপনাদের কোল আছে, হিউম্যান রিসোর্স আছে, এডুকেশন আছে, তাহলে কেন গ্রোথ হচ্ছে না? তো এটা একটা খুব বড় প্রশ্ন।
বাকি ইন্ডিয়াতে বাকি সব স্টেটে গ্রোথ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে না। আমি আরেকটা ভাবে এটা বোঝাই, ইন্ডিয়া আমরা সবাই জানি, যেরকম বললাম খুব ফাস্ট গ্রো করছে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, কিন্তু আমরা এর থেকেও বেশি তাড়াতাড়ি গ্রো করতে পারি। ইন্ডিয়া হলো, যদি আপনি দেখেন একটা হাওয়াই জাহাজ, বড় বোয়িং ভেবে নিন, তার 4টে ইঞ্জিন আছে। একটা হচ্ছে সাদার্ন ইকোনমি, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এটা হলো একটা ইঞ্জিন। একটা হলো ওয়েস্টার্ন ইঞ্জিন, উইচ ইজ মহারাষ্ট্র, গুজরাট, এগুলো হলো ওয়েস্টার্ন ইঞ্জিন। তারপর হলো নর্থ, উত্তরপ্রদেশ, হিমাচল, মধ্যপ্রদেশ, এগুলো হলো নর্দার্ন ইঞ্জিন। আর একটা ইস্ট। আমাদের সাউথ অ্যান্ড ওয়েস্ট ইঞ্জিনটা খুব ফাস্ট চলছিল, খুব তাড়াতাড়ি চলছিল, তার জন্য আমাদের গ্রোথ হচ্ছিল। এই সাউথ খুব তাড়াতাড়ি গ্রো করছে, ওয়েস্ট খুব তাড়াতাড়ি গ্রো করছে, নর্থ আর ইস্ট গ্রো করছিল না। তারপর আমরা দেখছি লাস্ট 10 বছরে নর্থ গ্রো করছে, লার্জলি উত্তরপ্রদেশ ম্যাসিভলি গ্রো করছে, আর শুধু ইস্টটা আমরা স্টল করছি, ইস্টে আমরা গ্রো করছি না। তো সেই ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে। ইস্ট কেন গ্রো করছে না? ইস্টকে গ্রো করা উচিত। যখন আমাদের স্বাধীনতা হয়েছিল, তখন ইস্ট আর স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন পুরো ইন্ডিয়ান ইকোনমির ছিল 24%। আজকাল এখনকার দিনে সেটা ঘটে 6% থেকে কম হয়ে গেছে। অ্যাবাউট 5.5% হলো ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ইকোনমিতে। তো সেটা তো ঠিক না। ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন অনেক বেশি হওয়া উচিত। ট্রেডিশনালি আপনি যদি পুরো বেঙ্গল দেখেন আর 16-17 সেঞ্চুরি দেখেন, বেঙ্গল ছিল ইন্ডিয়ার মোস্ট প্রোডাক্টিভ হাব। একদমই একদমই তাই। হ্যাঁ, মুঘলরা কেন স্ট্রং হয়েছিল? মুঘলরা স্ট্রং হয়েছিল বেঙ্গলটা নেওয়ার পর। মুঘল পড়লো কেন? কি করে মারাঠারা মুঘলদের হারিয়েছিল? যখন 1757-এ ব্যাটল অফ পালাশি হলো, তারপরে ইংরেজরা বেঙ্গল নিয়ে নিল, তারপরে মুঘল পড়ে গেল। ঠিক ঠিক। তো বেঙ্গল খুবই ইম্পর্টেন্ট। আর নেদারল্যান্ডসের 40% ইম্পোর্ট, টোটাল 40% ইম্পোর্ট শুধু বেঙ্গল থেকে আসতো, পুরো নেদারল্যান্ড। পুরো ইউরোপের সিগনিফিকেন্ট ইম্পোর্টস বেঙ্গল থেকে আসতো। আর কি টাইপের ইম্পোর্ট হতো? জাহাজ ইম্পোর্ট হতো, জলের জাহাজ। আর টেক্সটাইলস, 50% টেক্সটাইল নেদারল্যান্ডসের বেঙ্গল থেকে আসতো। আর টেক্সটাইল ইজ হাই টেকনোলজি জিনিস, এটা টেক্সটাইলটা লো টেকনোলজি না। যদি বেঙ্গল বিক্রি করছিল, বাকিরা দুনিয়াতে কেন বিক্রি করতে পারছিল না? চীনেরা কেন বিক্রি করতে পারছিল না? আমেরিকা তো তখন এগ্রিকালচারাল ইকোনমি ছিল, ওদের তো টেকনোলজি ছিলই না, শুধু বেঙ্গলই ওই টেকনোলজিটা ছিল, আর বেঙ্গল ডমিনেট করছিল। তো অনেক জিনিস ছিল যেগুলো বেঙ্গলে হাই টেকনোলজি ছিল সেই তখনকার সময়, আর তাই জন্য বেঙ্গল প্রসপারাস ছিল তখন, তাই জন্য বেঙ্গল ডেভেলপ করছিল। তো সেই জিনিসটা এখন কেন না, সেটা হলো প্রশ্ন। এক্স্যাক্টলি স্যার, আপনার কথা রেশ ধরেই বলি যে মাইথোলজিক্যালি যদি দেখি, তাহলে সেই চাঁদ সদাগরের থেকে শুরু করে সপ্তগ্রাম বন্দর, লাগে টাকা দেবে গৌরী সেন কিংবা জগৎ শেঠ, তারা এমন ধুরন্ধর বাঙালি ছিলেন যাদের বলা হতো যে তাদের অর্থ ভাণ্ডার মানে তেখানা কোনোদিনও মানে তলানিতে ঠেকতো না, মানে এতটাই তারা ইয়ে ছিলেন, মানে ধনী ছিলেন আর কি। একের পর এক ট্রেডিং কিংবা ব্যবসা বাণিজ্যর দিক থেকে এত সমৃদ্ধ একটা রাজ্য, কেন তার হঠাৎ করে এই পতন? দেখুন, কিছুই না হঠাৎ করে হয় না। হ্যাঁ, এটার একটা প্রসেস থাকে। আর বেশিরভাগ সময় আপনি দেখবেন যেখানে পতন হচ্ছে, পতনটা আমরা নিজেরাই করছি, আমরা নিজেরাই নিজের পায়ে কুলারি মেরে পতন করছি। আপনি যেটা বেঙ্গলের কথা বললেন, 47-এর পরে তো বিভাজন হয়ে গেছিল, তাতে একটু ইম্প্যাক্ট হলো, সেটা আমাদের কন্ট্রোলে ছিল না। জুট, যেগুলো জুটের উৎপাদন বাংলাদেশে হতো, আর যেটা প্রসেসিংটা রেটিং এইসব ওয়েস্ট বেঙ্গলে হতো। হুগলি রিভার বেল্ট আমরা পড়েছি, হুগলি রিভার বেল্ট, আর গোল্ডেন ফাইবার ওটাকে বলা হতো। আর এখনকার দিনে ওটা খুব ফ্যাশনেবল। জুট ব্যাগ, এটা ম্যান্ডেটরি, ইউরোপে এটা ম্যান্ডেটরি। ওখানকার মলসে আপনাকে হেম্প বেসড ব্যাগ আপনাকে ইউজ করতে হবে, বাট জুট হলো একটা হেম্প ফাইবার, তো এটা খুব পোটেনশিয়াল আছে।
কিন্তু এই বিভাজনের পরে একটু ধাক্কা লেগেছিল, কিন্তু যে বাকি যা ম্যানুফ্যাকচারিং ছিল ওটা ইন্ট্যাক্ট ছিল। হুগলি যেটা আপনি বললেন, ওখানে হুগলি ডিস্ট্রিক্ট বলতো ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং হাব। একদম সব সব লেটেস্ট কোম্পানিজরা ওখানে সব ম্যানুফ্যাকচার করতো। দেখুন, যখন একটা ইকোসিস্টেম থাকে তখন ইকোসিস্টেমটা ভার্চুয়াস সাইকেলে যায় অথবা ভিশাস সাইকেলে যায়। ঠিক। ভার্চুয়াস সাইকেল মানে কি, কেন কি 10টা কোম্পানি আছে, যেটা 11th কোম্পানি ওখানে যেটা সেট আপ করা ওটা খুব সহজ হয়, তাই সবাই ওখানে গিয়ে বসে। এবারটা মনে আছে একবার মোদিজির সাথে কথা হচ্ছিল 2000 বোধহয় 3-4 এরকম মনে নেই। তো উনি আমি ন্যাসকমের তখন চিফের সাথে গেছিলাম, যে হেড ছিলেন, নামটা ঠিক মনে আসছেন না। তো আমরা বোঝাচ্ছিলাম কি করে ইন্ডাস্ট্রি বাইরের থেকে ডাকা হয়, কি করে ক্লাস্টার ফর্ম হবে। তখন মোদিজি নিজের যে ब्यूरोक्रेट्स ওনাদের বোঝাচ্ছিলেন, দেখিয়ে ये जैसे लक्ष्मी बाजार में अगर कपड़े का दुकान है तो और कपड़े का दुकान आएंगे तो लोगों को पता चलेगा। ঠিক ঠিক সো ওনার ওটা ছিল এক্সপ্লেনেশন। তো দ্যাট ইজ দ্য ইকোসিস্টেম বেসিস। যদি আমাদের কাছে অলরেডি ম্যানুফ্যাকচারিং থাকে, আরও ম্যানুফ্যাকচারিং আসা স্বাভাবিক। ওয়েস্ট বেঙ্গল কিছু করে এটা করলো কি আর সাথে ম্যানুফ্যাকচারিং না আসে, আর যখন একটা ম্যানুফ্যাকচারিং কমে তখন এটা ভিশাস সাইকেলে চলে যায়, আরও কমতে থাকে আরও কমতে থাকে। আমরা 1968-এ কি করলাম, আদিত্য বিড়লা যিনি একটা পোস্টার বয় ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টের, ওনার প্রায় জামা কাপড় ছিঁড়ে টিড়ে রাস্তায় ওনাকে দৌড় মারানো হলো। তারপরের দিনই উনি সব প্যাক ট্যাক করে বম্বে চলে গেলেন। এটা হলো মানে সিগনেচার এফার্ট, আর এটা ওয়াজ থট অফ, ইট ওয়াজ প্রিমেডিটেটেড। এগুলো আগের থেকে ভেবে করা হয়েছিল, এটা নয় কি ভুল হয়ে গেছে, ভুল ছিল না, এটাই করার ইচ্ছে ছিল। আর তারপরে অনেক কিছু হয়েছে। আমি তার 40 বছর পরে সিঙ্গুর হলো, আর পুরো দুনিয়া দেখছিল কি দেখো ইন্ডিয়ার থেকে এরম সস্তা গাড়ি বানানো হচ্ছে। আরও কারোর কাছে টেকনোলজি ছিল না, যদি আরও অন্য কেউ সস্তার গাড়ি বানাতে চায় তার বানাতে পারতো না। ওয়েস্ট বেঙ্গল কেন কি ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে কলকাতা পোর্ট থেকে এক্সপোর্ট করে সাউথ ইস্ট এশিয়া যারা স্কুটার চালাচ্ছিল তাদের স্কুটার থেকে গাড়িতে চেঞ্জ করা যেত। তো ওয়েস্ট বেঙ্গল এত স্ট্র্যাটেজিক্যালি পজিশন পুরো ইন্ডিয়ান ইকোনমিকে সার্ভ করতে পারে, প্লাস সাউথ ইস্ট এশিয়ান ইকোনমিকে সার্ভ করতে পারে। কিন্তু যেই বিচারধারা ওয়েস্ট বেঙ্গলের, ওটা হলো কি আমরা আইসোলেটেড, আমরা শুধু একটা গ্রাম, আমরা কারোর সাথে ইন্টারাক্ট করব না। অনেক সময় বলা হয় কি ওয়েস্ট বেঙ্গলে অনেক স্ট্রাইক হতো, হরতাল হতো। আপনি দেখুন মহারাষ্ট্রে হরতাল হতো, মহারাষ্ট্রের সবচেয়ে বড় হরতাল মহারাষ্ট্রতেই হয়েছিল, দত্তা সামন্তের যেই ম্যাসিভ হরতালগুলো হতো। আর তারপরে তো মহারাষ্ট্র গ্রো করবে, এখন মহারাষ্ট্র বিগেস্ট স্টেট। একদম। ওয়েস্ট বেঙ্গলটা সিস্টেম্যাটিক্যালি আমরা ডিস্ট্রয় করেছি, এটা একটা জিনিসের জন্য হয়নি। আমাদের ইচ্ছে ছিল কি আমরা ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি রাখবো না। ওয়েস্ট বেঙ্গল অনেক কিছু ভালো জিনিসও হয়েছে, যেমন চাষাদের ল্যান্ড দেওয়া হয়েছিল, রিডিস্ট্রিবিউশন হয়েছিল। চাষার দিকটা প্রথমে মানে ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছিল। পাঞ্জাবে যেরকম অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে ওদের এগ্রিকালচারটা বড় করা হয়েছিল, ক্যানালস বানিয়ে, ইরিগেশন দিয়ে, ফার্টিলাইজার দিয়ে। ওয়েস্ট বেঙ্গলে এইসব কোনো ইনভেস্টমেন্ট আসেনি। ওয়েস্ট বেঙ্গলে শুধু ল্যান্ড রিঅর্গানাইজ করে এগ্রিকালচারাল রেভলিউশন হয়েছিল, সো ওটা খুব ভালো হয়েছিল। কিন্তু যেটা ইন্ডাস্ট্রিয়াল সাইড, সেই তার রিপারকাশনে, ইগনোরেন্সে ইন্ডাস্ট্রিয়াল সাইডটা পুরো ওয়াইপ আউট করে দেওয়া হয়েছিল। তো তাই যখন একসময় ওয়েস্ট বেঙ্গল 24% ছিল ইন্ডিয়ান ইকোনমি, সেখান থেকে 6%ও না। তো এটার জন্য ওয়েস্ট বেঙ্গলকে অনেক পরিশ্রম করতে হয়েছিল এতখানি কমাবার জন্য ইকোনমিটাকে। অনেক কিছু করতে হয়েছিল। হরতাল তো শুধু একটাই জিনিস, কি করে সিস্টেম্যাটিক্যালি যারা ইনভেস্টার্স তাদের ভাঙানো, বড় বড় সিগন্যাল দেওয়া, যেমন সিঙ্গুর একটা খুব বড় সিগন্যাল, পুরো দুনিয়া দেখেছিল কি হয়েছিল সিঙ্গুরের। স্যার আপনার কথায় একটু ইন্টারাপ্ট করলাম, সরি। যে সিঙ্গুরে ভেরি রিসেন্ট আমরা গিয়েছিলাম, ওখানকার একদম গ্রাসরুট লেভেলের আর কি যারা রয়েছেন তাদের কি অবস্থা এখন তারা জান।
মানে বিশ্বাস করবেন না স্যার, তারা এখন রীতিমতন কাঁদছেন, বলছেন যে সিঙ্গুর পুরো বঞ্জার ভূমি হয়ে গিয়েছে, ওখানে আর কোনো কিছু করা সম্ভব নয়। কাজ সিঙ্গুরের যে জায়গায় এই টাটার যে বড় কারখানা হওয়ার কথা ছিল আর কি, সেখানে শুধুমাত্র উপরে একটা মাটির আস্তরণ ফেলে ওটাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, যেটা আদত কোনো রকমভাবেই চাষের কাজে আসবে না। তো স্যার এই যে একটা বড় জিনিস, এটা খামতি থেকে গেল, সেটা কিভাবে ভরপাই হয় বা হবে, বা এরকম কি কিছু, মানে কেন হলো, কি বলবেন আপনি? দেখুন, এটা তো পলিটিক্যাল স্টেপ নেওয়া হয়েছিল, আর সেটাই মনে হয় নীতি, যে পলিটিক্স আগে আসবে, ইকোনমিক্স পরে আসবে, সেটাই নীতি। লোকেরা পলিটিক্স করা উচিত করে যাতে তারা অপরচুনিটি পায় ইকোনমিটাকে বাড়াবার জন্য, কিন্তু এখানে ইকোনমিটা সেকেন্ডারি। যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছি, যে কোনো পার্টি আসুক, দেখি কন্টিনিউয়াসলি ইকোনমিটাকে সেকেন্ডারিভাবে দেখা হয়, পলিটিক্সটা প্রথমে। যদি ইকোনমি না গ্রো করছে, লোকেরা না খেতে পারে, তাহলে তাকে অ্যালাওয়েন্স দেওয়া হবে, ডোলস দেওয়া হবে, মাসে মাসে টাকা দেওয়া হবে। ঠিক ঠিক ঠিক। ইনফ্যাক্ট এই যে পলিসিটা ছিল, এটা অনেক বছর আগে আলাউদ্দিন খিলজি ওটাকে পারফেক্ট করেছিল। আলাউদ্দিন খিলজি, যেমন আমরা জানি, দিল্লিতে সুলতান ছিলেন, তো ওনার পলিসি এটা ছিল কি, যারা চাষবাস করছে, যারা কমন সিটিজেন, তাদের আমি বেশি টাকা আর্ন করতে দেব না, তো ট্যাক্সটা এত বাড়িয়ে দেবো যাতে ওরা শুধু বাঁচতে পারে। তো তাই করেছিল, আর সেটা পলিটিক্যাল মোটিভ ছিল, যাতে ওরা রেবেলিয়ন না করতে পারে, তারা যাতে আমার মানে আলাউদ্দিন খিলজির এগেনস্টে দাঁড়াতে না পারে। কিন্তু এত কমও করবো না কি তারা মরেই যায়, আমরা আমরা জাস্ট বাঁচিয়ে রাখবো। অনেক রিজিম তারপরে ওটাকে কপি করেছে, ওই যে কনসেপ্টটাকে কপি করেছে। আর আমি যা দেখি ওয়েস্ট বেঙ্গলেও তাই। আপনি কি বলতে চান স্যার, ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে খিলজি রাজ চলছে? না, খিলজি রাজের আরো অনেক কনোটেশন আছে, তো আমি ওইভাবে বলবো না। আমি শুধু এই একটা পলিসির কথা বলছি যেটা খিলজি পারফেক্ট করেছিল, যেটা হলো এতখানি ট্যাক্সেশন করবো কি লোকেরা রিবেলিয়ন করবে না, আর তার থেকে বেশি করবো না, আনলে ওরা রিবেলিয়ন করবে। যদি আমার কাছে কিছুই না থাকে লস করার, তাহলে আমি গিয়ে দাঁড়াবো, তাহলে আমি রিবেলিয়ন করবো। যেন অনেক সময় হয়, দুনিয়াতে অনেক জায়গা হয়েছে কি, আমি কি এসে আমাকে মারলে মেরে দাও, আমার তো কিছু নেই। সো দ্যাট পারফেক্ট ব্যালেন্সটা খিলজি করেছিলেন, আর সেটা আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গলে রিপিট হচ্ছে, রিজিম আফটার রিজিম। আর ওই ডেটের ওদের রেপারকাশনস হবে। স্যার, আপনি একটু আগে সাবসিডির কথা বলছিলেন, তো এবারে এই প্রসঙ্গে সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি স্যার, যে এই যে বাজেট পেশ হলো, রাজ্য বাজেট, স্টেট বাজেট, তো যদিও এটা অন্তর্বর্তীকালীন বাজেট, কারণ সামনে ভোট আসছে, তো সেখানে একাধিক ভাতার কথা উল্লেখ করা হয়েছে। যেরকম আপনি বলছিলেন যে একটু আগেই, যারা ভিয়ত সোসাইটি আছে তাদেরকে 1500 টাকা দিল, তারা খুশি। যারা বাড়ির মহিলারা আছেন তাদের এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, 1000 টাকা 1500 টাকা দেওয়া হলো, তারাও খুশি। এবং সবাইকেই কিছু না কিছু ভাতা। স্যার, আপনি কি সত্যি মনে করেন যে এই ভাতা কোনো স্টেটের ভবিষ্যৎ হতে পারে? দেখুন, ভাতা পার সে খারাপ না, ভাতাটা কেন দেওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি সিঙ্গুরের এক্সাম্পল নেন, যারা ভালনারেবল সেকশন, যারা জমিন দিয়েছিল, তারা জমিন দেওয়ার থেকে যখন আমরা যদি অ্যাজিউম করি টাটার প্ল্যানটা হয়ে যেত, সেই সময় ওরা কী করবে? সেই সময় ওদের চাকরি নেই, কিছু নেই, তখন ভাতা দেওয়াটা উপযুক্ত। কিন্তু যদি আপনি দেখছেন কি একটা স্টেটের ভিশন আছে কি আমরা লোকেদের ট্রান্সফর্ম করব, যাদের এখন তারা চাষবাস করছে, 40% ওয়েস্ট বেঙ্গলে লোকেরা চাষবাস করছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল চাষবাস নিয়ে তো গ্রো করতে পারবে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার হবে। তার জন্য যখন পুরো স্টেটের আর্কিটেকচারটা চেঞ্জ হচ্ছে, ইকোনমিক আর্কিটেকচার চেঞ্জ হচ্ছে, তখন অনেক ভালনারেবল সেকশনস থাকবে। তো তাই জন্য তাদের ভাতা দেওয়া লিমিটেড টাইমের জন্য ইম্পর্ট্যান্ট। কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, আর যেই বাজেটটা বেরিয়েছে, ওইটা হলো ফর পলিটিক্যাল রিজনস, যেটা আমরা দেখে মনে হয়, কারণ কি আমরা ওভারঅল কোনো ভিশন শুনিনি। আমরা এটা শুনিনি কি ওয়েস্ট বেঙ্গলের এই বড় একটা ভিশন আছে, এরকম ট্রান্সফরমেশন হবে, যারা এখন চাষবাস করছে তারা ম্যানুফ্যাকচারিংয়ে যাবে, তারা ফ্যাক্টরিতে কাজ করবে, এইসব আমরা কিছু শুনিনি। তার মানে কি হলো, আজীবন ভাতা দিয়ে বেঙ্গলের ইউথ চলবে। এখন সেটা কি সম্ভব? আর সেই ভাতাটার কোথার থেকে আসছে? যদি আপনার উত্তর হয় সরকার দিচ্ছে, সরকার কোথার থেকে পাচ্ছে? একদমই তাই।
সরকারের কোনো জগৎছেদ নেই যে আনলিমিটেড সে টাকা দিতে থাকবে। তাই ওই টাকাটা পরে কে ভুগতান করবে? যে টাকাটা আসলো, কেউ বড় করলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বড় করেছে, তারপরে কি হবে? সেটা আলটিমেটলি আমাদের বাচ্চারা, তাদের মাথায় ওই ডেটটা আসবে। আর কিভাবে আসবে? তখন ওদের ট্যাক্স রেট বাড়বে, ইনফ্লেশন বাড়বে। যে ট্যাক্স রেট না বাড়ে, ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন মানে কি হলো? আপনার যদি পকেটে 100 টাকা থাকে, ইনফ্লেশনের জন্য ওটা 90 টাকা হয়ে গেল। কেউ আপনার পকেট থেকে 10 টাকা চুরি করে নিয়ে গেল। কেন নিয়ে গেল? কেন কি ওই 10 টাকা দিয়ে ওই ডেটটা পে করতে হবে। যেই টাকাটা সরকার বড় করেছে এই ভাতা দেওয়ার জন্য, সেটা ওরা ইনফ্লেশন নিয়ে ওটাকে বার করে নেবে। তার মানে এখন তো দেখতে খুব ভালো কি আমি আপনাকে 1,500 টাকা দিচ্ছি মাসে মাসে, আপনি আমাকে ভোট দেবেন, কিন্তু যে আমাদের নেক্সট জেনারেশন সেটা ওই ডেটের ইম্প্যাক্টটাকে ভুগবে। স্যার, এই ক্ষেত্রে আরও একটি বিষয় যেটা বরাবর আর কি উঠে আসে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, মানে এটা বলা হতো, এটা সিমিলি বলতে পারি যে বাংলা যেটা আজকে ভাবে, ভারত সেটা কাল ভাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে ব্যাপারটা টোটালটাই উল্টো। ওয়েস্ট বেঙ্গল ভাবা ছেড়ে দিয়েছে। একদমই তাই। যেরকম যদি আপনি একটু আগে পূর্বাঞ্চলের কথা বলছিলেন, আমাদের এই প্রতিবেশী রাজ্য ওড়িশার কথা যদি ভাবি, তাহলে একটা সময় আফটার 47 এই রাজ্যটাকে একটা গরিব রাজ্য হিসাবে তকমা দেওয়া হতো। কিন্তু আজকে সেই ওড়িশা, সেই ভুবনেশ্বর মানে পুরোপুরি ডিফারেন্ট। আগামী 2036 সালে তারা অলিম্পিক্স বলছে যে আমরা অর্গানাইজ করব, কিন্তু বাংলা পারছে না। কেন পারছে না? কোথায় খামতিটা কোথায়? এটা হলো স্ট্র্যাটেজিক ইন্টেন্ট। আপনি দেখুন, নবীন পটনায়ক উড়িষ্যায় হাইলি প্যাট্রিয়টিক, হাইলি প্রো ওড়িয়া, প্রো পিপল। যদি উড়িষ্যার ট্রাইবালসরা গ্রো করে, ওদের যদি ভালো হয়, নর্মাল কমন ম্যান যদি উড়িষ্যাতে গ্রো করে, তাহলে সেটা নবীন পটনায়ক ওনার গভর্নমেন্ট চাইছিলেন। এখনও যদি দেখেন নতুন সরকার এসছে, তারাও ওই সেম যেই ফোকাসটা, স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা, ওটা নিয়ে চলছেন। কি করে উড়িষ্যার যে ন্যাচারাল রিসোর্সেস ওটাকে আনলক করা যায়, ওটাকে লেভারেজ করে আয় করা যায়, ওগুলো বিক্রি করে, আর ওটা শুধু এমনি বিক্রি করে না, তারপর ওটাকে প্রসেস করে, ওটা র মেটেরিয়াল ভাবে বিক্রি না, কিন্তু প্রসেস করে বিক্রি করা। এই সব থট প্রসেসগুলো উড়িষ্যাতে আছে। আপনাকে আমি ইন্টারাপ্ট করলাম বলার জন্য কি ওয়েস্ট বেঙ্গলে থট প্রসেসই নেই। আগে ছিল যা ওয়েস্ট বেঙ্গল ভাবে, যেটা বেঙ্গল ভাবে সেটা বাকি দেশ তারপরে ভাবে। এখন ওয়েস্ট বেঙ্গল তো ভাবা ছেড়ে দিয়েছে। যেটা এই আপনি ভাতার কথা বললেন, না ভেবে ভাতা দেওয়া হচ্ছে। ভাতা দেওয়াটা খারাপ না, কিন্তু কি কারণে দেওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। অকারণে ভাতা দেওয়া, পলিটিক্যাল রিজনস জন্য ভাতা দেওয়া, এটা ঠিক না। যেমন যদি আমার মেয়ে 1500 টাকা পায়, আমার মেয়ে তো হ্যাপি থাকবে, কলেজে গিয়ে স্পেন্ড করবে, ও তো মানে একটু বেশি ফুচকা খাবে, ঘুগনি খাবে, আর তারপরে ওয়েস্ট বেঙ্গল ভুগবে। ওটা কি ঠিক? সো যদি এরকম থট প্রসেস থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গল তো ডেভেলপ হবে না কোনো সময়। আমরা যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের যদি আপনি ইকোনমিক স্ট্রাকচারটা দেখবেন, 54% হলো সার্ভিসেস গ্রোথ, সার্ভিসেস ইন্ডাস্ট্রি। এখন শুনতে ভাল লাগে কি সার্ভিসেসটা খুব বেড়েছে, কেন যেগুলো অ্যাডভান্সড ইকোনমিজ তাদেরও সার্ভিস সেক্টরটা খুব বড় হয়। যেমন ইউএসএতে সার্ভিস সেক্টর হলো 50% পুরো জিডিপি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস সেক্টর এই জন্য বেড়েছে, কিন্তু আর কোনো কাজ নেই, লোকেরা ম্যানুফ্যাকচার করতে পারছে না, চাষবাস অতখানি করবে, তার থেকে বেশি তো বাড়বে না, অতখানি জমিন আছে, তার থেকে বেশি বাড়বে না। তাই কি করছে, টিকিট বিক্রি করা, রেস্টুরেন্ট চালানো, এগুলো সব সার্ভিসেস ইন্ডাস্ট্রি। যখন আমরা আমেরিকার কথা বলি, তখন সার্ভিস ইন্ডাস্ট্রি মানে রিসার্চ করা, টেকনোলজি বানানো, ওগুলো সার্ভিসেস। যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এগুলো পার ফোর্স সার্ভিসেস ইন্ডাস্ট্রি। আর সো কোয়ালিটেটিভলি এটা ডিফারেন্ট। তাই যখন একটা স্টেটমেন্ট বলা হয়, তার নিচে কি বেসিস, ওটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। সো ভাতা দেওয়া খারাপ না, কিন্তু কী কারণে দেওয়া হচ্ছে ওটা খারাপ। ওয়েস্ট বেঙ্গল কেন গ্রো করছে না? কেন কি কোনো স্ট্র্যাটেজিক ইন্টেন্ট নেই, কারোর কোনো প্যাশন নাই কি ওয়েস্ট বেঙ্গল গ্রো করবে। প্যাশনটা হলো আমার রাজত্ব থাকা উচিত, সেটা ভুল। একদম। স্যার, আপনি ইয়ুথ সোসাইটির কথা একটু আগেই আলোচনা করছিলেন, বলছিলেন, তো
এর ফলে কি ইয়ুথ সোসাইটি পঙ্গু হয়ে যাচ্ছে? ইউথ সোসাইটি তো প্রশ্ন, একটা প্রশ্নচিহ্ন। কেন কি ইউথ তো শেষ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আমি আর আপনাকে বলছি কেন ওটা বলছি, শেষ মানে এ নাকি মানে ওরা নেই, কেন ইউথ ছেড়ে চলে যাচ্ছে। আমরা অ্যাজ এ ফ্যামিলি অনেক জায়গায় যাই ভ্যাকেশনের জন্য, আমরা কোটা যাই, কেরালা যাই, ব্যাঙ্গালোর যাই। যখন খাবার দাবার অর্ডার করি, হোটেলে যাই, আমরা পাতি বাংলা বলে বেরিয়ে আসি। কেন কি যারা ওখানে সার্ভিস প্রোভাইড করছে, যারা ইয়াং ছেলেমেয়েরা ওখানে, সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে। ওদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ নেই, ওরা অ্যাজ রিমোট অ্যাজ কোটা, ওখানে গিয়ে ওরা কাজ করছে। কোটা, রাজকোট, কেরালা, সব জায়গায়, গোয়া, সব জায়গায় দেখি শুধু বাঙালি ছেলেমেয়েরা ওখানে কাজ করছে। আর ওদের যখন জিজ্ঞেস করি তোমরা এখানে কি করে আসলে, কেন আসলে, বলে কোনো চাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে, কিচ্ছু করার নেই। তো ইউথ কি করবে সেটা তো প্রশ্নচিহ্ন, এখানে কি ইউথই নেই। এখন যারা আসছে, যারা রয়ে যাচ্ছে, তারা কি করবে আপনি বলুন। যদি আপনি ইউথ হন আর কোনো অপরচুনিটি না থাকে, নেক্সট জিনিস আপনি করবেন ক্রাইম। তা আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলে যে ক্রাইম রেট খুবই হাই হয়ে গেছে। যখন আমি কলকাতায় পড়তাম, তখন কলকাতায় সবাই গর্বিত ভাবে বলতো মহিলারা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কলকাতায় ঘুরে বেড়াতে পারে, কোনো প্রবলেম নেই। এখন সেটা আর নেই। এখন ইউথের ভেতরে অর্ধেক ইউথ ভয় পাচ্ছে বাইরে বেরোতে। এখন যে অর্ধেক ইউথ না থাকে, তাহলে আপনাদের যেই লেবার ফোর্স, আমাদের যে লেবার ফোর্স, ওটা অর্ধেক হয়ে গেল। 50% যে লেবার ফোর্স, তারা ভয় পাচ্ছে এতে। সেইটা তো আফগানিস্তান মতো হয়ে গেল। আফগানিস্তানে যেরকম, ওখানে মহিলাদের অ্যালাউড না, এখানে কোনো স্ট্রিকচার তো বলেনি, কিন্তু ডিফ্যাক্টো মহিলারা কাজ করতে পারবে না। ধীরে ধীরে ওই অবস্থা হয়ে যাচ্ছে, এখনো হয়নি, বাট ওই দিকে যাচ্ছে ব্যাপারটা। আর যে করে যা হলো আমরা তো সবাই দেখলাম, অনেক জায়গায় হলো। আর আমরা যেটা আরেকটা জিনিস দেখছি, যেমন এই আরজি কর বললেন, আরও অনেক সন্ধ্যাকালী আর এই সন্দেশকালী, অনেক জায়গায় আমরা এটা দেখি কি মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ে এইসব কেসে। আর ঝাঁপিয়ে পড়ে যে ভিকটিম, তাকে জাস্টিস দেওয়ার জন্য না, যারা সাপোজেড পারপেট্রেটর, দেখি তারা ফ্রিলি বেরিয়ে আসছে। তারপরে ইনভেস্টিগেশনটা অত ডিপলি হচ্ছে না। যে স্টেটমেন্টসগুলো আসছে ওগুলো মনে হলো প্রো পারপেট্রেটর, যেটা বাইরের থেকে দেখে মনে হয়। তা আমাদের খুব অবাক লাগে, কেন কি উনি নিজেই মহিলা, আর উনি খুব ফোর্সফুলি বলেন মহিলাদের জন্য, কিন্তু কি করেন ওটা একটু আলাদা। তো আমাদের দেখে একটু অবাক লাগে কি এটা কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। আমরা তো বাঙালি, তা আমাদের নিজেদেরই নাক কাটা যায় এইসব দেখে, এইসব শুনে। যখন আমরা এককালে গর্বিত হয়ে বলতাম ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা খুবই সেফ জায়গা, মহিলারা ট্যাক্সি নিয়ে যখন ইচ্ছে যেতে পারে। আমিও তার আগে 4 বছর আইটি কানপুরে ছিলাম, ওখানে কেউ ভাবতেই পারতো না কি 6টার পরে 5টার পরে মহিলারা বাইরে বেরাবে। যে সেই যে চেঞ্জটা হয়েছে, এটা খুবই ডিপ্লোরেবল, খুবই নিন্দনীয় যেই চেঞ্জটা হয়েছে। কেন কি ইকোনমি যখন ডাউন যাচ্ছিল কলকাতার, কালচারটা তাও ইন্ট্যাক্ট ছিল। এখনো আমরা বলি ওয়েস্ট বেঙ্গল মানে বাঙালিরা মানে কালচার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে কালচার আর নেই। ওই কালচারটা এখন ডিগ্রেড করে যাচ্ছে। আর এগুলো ফাউন্ডেশন, একটা সোসাইটির ফাউন্ডেশন, কালচার, ইকোনমি, আমরা কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করছি, এগুলো ফাউন্ডেশনস। ওই ফাউন্ডেশনগুলো এখন ভেঙে যাচ্ছে। তো কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, কি এখন ইউথ কি করবে? ইউথ ক্রাইমের দিকে যাচ্ছে, সিন্ডিকেট ছড়িয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে একটু আগে বলেছিলাম ভিশাস সাইকেল ভার্সেস ভার্চুয়াস সাইকেল। এটা একটা ভিশাস সাইকেল হয়ে গেছে। যত ইউথ ক্রাইমে যাচ্ছে, যত সিন্ডিকেট বাড়ছে, তত অপরচুনিটিস কমে যাচ্ছে। অ্যাজ অ্যান ইনভেস্টার আমি কেন ইনভেস্ট করবো ওয়েস্ট বেঙ্গলে? কেন, যখন আমি জানি কি এক একটা ইঁটের জন্য আমাকে সিন্ডিকেটকে পে করতে হচ্ছে, একটা ট্রাক আনার জন্য আমাকে সিন্ডিকেটকে পে করতে হচ্ছে, আমি কেন কিছু বানাবো ওয়েস্ট বেঙ্গলে? অন্য জায়গায় আমাকে মুখ্যমন্ত্রী রেড কার্পেট লাগিয়ে এসে বলছে কালকে আসুন, পরশু আসুন, কি চাই বলুন, এক্ষুনি দিয়ে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলে একটা যুদ্ধ, ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি সেট আপ করা একটা যুদ্ধ। সেট আপ করার পরেও যেটা অনেক জায়গায় এটাই বলে রেড কার্পেট দেওয়ার পর রেড কার্পেটটা টেনে দেওয়া হয়।
তারপরে যুদ্ধ শুরু হলো কন্টিনিউয়াস সিন্ডিকেটের জন্য। আমি যেই আমার ফ্যাক্টরিতে যেই মালগুলো আসবে তার জন্য আমাকে সিন্ডিকেটকে পে করতে হবে। যখন অপরচুনিটিস কমে যাবে তখন ইউথ কি করবে, আরও ক্রাইমে যাবে। সো এটা হলো ভিশাস সাইকেল, যেটা ওয়েস্ট বেঙ্গল যেখানে ফেসে গেছে। ঠিক তাই। স্যার, তাহলে কি বড় শিল্প না এলে রাজ্যের ভবিষ্যৎ কি? ওটা কি আমাকে উত্তর দিতে হবে? ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যৎ তো উজ্জ্বল হবে না যদি কোনো বড় শিল্প না আসে। আমি যখন লাস্টে G20 হচ্ছিল, আমি লখনৌতে গেছিলাম। লখনৌতে আমি মিটিং করে আমি 12টার সময় হোটেলের দিকে ফেরত হেঁটে আসছিলাম। আমি যখন হোটেলে ঢুকলাম, আমাকে স্মাইল করে যিনি দাঁড়িয়েছিলেন রিসেপশনে, উনি বললেন, আপনি 12টার সময় আসছেন? আমি বললাম হ্যাঁ। বললো, কিছু বছর আগে এখানে ছেলেরাও 6টার পরে বাইরে থাকতো না। তো অতখানি চেঞ্জ হয়েছে। যেটা আপনি শিল্পীর কথা বলছেন, লিডারশিপ ম্যাটার্স। এটা কি সম্ভব কি সিন্ডিকেটটা বার করা যায়? একদম সম্ভব। উত্তরপ্রদেশের মতন জায়গা, অত বড় জায়গা, যেখানে পপুলেশন পাকিস্তানের পপুলেশন থেকে বড়, তারা যদি এই চেঞ্জটা করতে পারে, তাহলে ওয়েস্ট বেঙ্গল কেন করতে পারে না? ইট ইজ অ্যাবাউট স্ট্র্যাটেজিক ইটস অ্যাবাউট ইন্টেন্ট। তারা ক্রাইম কমাতে পারে, তারা ইন্ডাস্ট্রি বাড়াতে পারে, তারা ঠিক শিক্ষা, এডুকেশন ছেলেপেলেদের দিতে পারে। ইট ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজিক ইন্টেন্ট। আমরা ওই ইন্টেন্টটা দেখছি না। একদম। স্যার, তাহলে একদম ইনিশিয়ালি কি করলে ওয়েস্ট বেঙ্গল মানে আপকামিং ফিউচার আরও একটু ভালো জায়গায় তারা যেতে পারে পুনরায়? খুবই সিম্পল। আর এই তিনটে জিনিস যা বলতে হবে, তিনটে কোরিলেটেড। নাম্বার 1 হলো ক্রাইম কম করা, সিন্ডিকেটসগুলোকে সরানো। আর এই সিন্ডিকেট শব্দ অন্য জায়গায় তো এটাকে মাফিয়া বলে। ওয়েস্ট বেঙ্গলে দেখি একটা খুব নতুন শব্দ ইউজ করে, সফট শব্দ, সিন্ডিকেট। এরা হার্ডকোর মাফিয়া। সেকেন্ড, যারা কলকাতা থেকে চলে গেছে রিসেন্টলি, তাদের ফেরত আনা। তারা স্কিলস থাকবে, তাদের এন্টারপ্রেনিউরিয়াল এনার্জি আছে, তারা কাজ করতে চায়, তাই ওদেরকে ফেরত আনা। তাই ওরা ফেরত আসবে না যতক্ষণ না ক্রাইম রেটটা কমে। একদম। অ্যান্ড থার্ড হচ্ছে ইন্ডাস্ট্রিকে কনভিন্স করা কি সরকারের নীতি সত্যি বদলিয়েছে। যদি সবাইকে ডেকে একটা হলে বলা কি জার্মানি উইল ইউ ইনভেস্ট, জাপান উইল ইউ ইনভেস্ট, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট না, ওটা একটা মকারি হয়ে গেল। যতক্ষণ না ইকোসিস্টেমটা ঠিক হয়, যতক্ষণ না ক্রাইম রেট কমে, যতক্ষণ না ইনফ্রাস্ট্রাকচার ঠিক হয়। জার্মানি আর জাপান সেই সময় দাঁড়িয়ে তো হ্যাঁ হ্যাঁ বলেছিল, যেটা আমি ওই ইনভেস্ট বেঙ্গলের কথা বলছি, ওখানে মুখ্যমন্ত্রী সব জিজ্ঞেস করেছিল, কিন্তু ওর হ্যাঁ বলার তো কোনো মানে নেই। আপনাকে জিজ্ঞেস করতে হবে না কি উইল ইউ ইনভেস্ট অর নট। আপনি শুধু প্রপার ইকোসিস্টেম দিন, সেফটি সিকিউরিটি দিন, আর লজিস্টিক্স দিন, ঠিক সবাই অটোমেটিকলি আসবে না। একদম। কেন আমি জার্মানিতে ইনভেস্ট করব? আমার এখানে তো কম টাকা লাগবে, এখানে আমার ওয়েজেস কম, এখানে অপারেটিং কস্ট কম। আমি তো হলদিয়াতেই লাগাবো, কল্যাণীতে লাগাবো, যেখানে ইচ্ছা। কিন্তু আমি এই জন্য লাগাতে পারছি না কেন কি মাফিয়া আছে, আমার প্রপার ইলেকট্রিসিটি নাই, এনার্জি নেই, লজিস্টিক্স নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। এর উপরে সরকারকে কাজ করা উচিত। রাইট। স্যার, এই প্রসঙ্গে আপনাকে একটা যদি কেউ প্রপোজাল দেন যে আপনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অর্থনৈতিক উপদেষ্টা হতে চান, তো আপনি কি সেখানে চেঞ্জেস আনবেন? আমি যা একটু আগে বললাম ওটাই। অর্থনীতি অন ইটস ওন ক্যান নট স্ট্যান্ড। অর্থনীতির সাথে সেফটি সিকিউরিটি ইম্পর্টেন্ট, তাছাড়া তো কিছুই হবে না। ঠিক। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কিছুই হবে না। আর থার্ড হলো স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন। এখন ওয়েস্ট বেঙ্গল খুব ফেমাস ছিলেন বেস্ট এডুকেশনের জন্য, ওটা আউটডেটেড হয়ে গেছে। ওই এডুকেশন কারিকুলাম, ওটাকে আপডেট করা, জব রেডি স্কিলস দেওয়া, যেটা ইন্ডাস্ট্রি নিতে পারে। এখন যেই প্রথম দুটো জিনিস বললাম, সেফটি সিকিউরিটি আর এডুকেশন, এটা তো অর্থনীতির ভেতরে আসে না, কিন্তু ওইটা না করলে অর্থনীতির কোনো মানে নেই। একদম। স্যার, আপনি সেফটির কথা বলছেন, তাহলে এই প্রসঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা প্রসঙ্গ চলেই আসে। বাংলাদেশে আমরা দেখলাম যে রিসেন্ট ইলেকশন হলো, সেখানে বিএনপি জিতে গেল। তো আগে যে সময় বিএনপি পূর্বতন তার যখন ছিল আর কি, তো সেখানে জিয়াউর রহমানের সময়
আমরা দেখেছি মানে আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখেছেন যে সেই সময় কিভাবে এই বিভিন্ন রকম জামাত টিমকে রীতিমতো ইন্সপায়ার করা হতো অ্যান্টি ইন্ডিয়া একটা ক্যাম্পেইন করার জন্য। তো এখন সেখানে সেরকম আর কি পরিস্থিতি তৈরি হতে পারে এরকমটাই অনেকে আশঙ্কা করছেন। তো একই সঙ্গে পশ্চিমবঙ্গে এই যে যারা বলি যে ঘুষব্যাঠিয়া মানে যারা এমন অনেক মানুষ ওখান থেকে চলে আসেন, এরকম অভিযোগ শোনা যায় যাদের হয়তো ওরকমভাবে মানে লিগালি তাদের প্রবেশের কোনো অনুমতি নেই আমাদের দেশে। তো এই সমস্ত বিষয়টা কি আস্তে আস্তে এই রাজ্যটার জন্য একটা থ্রেট তৈরি করছে? শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য থ্রেট না, এটা তো পুরো দেশের জন্য থ্রেট। আমরা দেখি ওই আমাদের যে ফরেন ন্যাশনালসরা ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় এসে বসে আছে, দিল্লিতে এসে বসে আছে, যমুনার ওই পারে বসে আছে, জম্মু কাশ্মীরে বসে আছে। ওরা কি করে আসছে, কি করে ট্রাভার্স করছে, যখন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ার টাকা তো থাকে না, কিভাবে ওরা থাকছে, কে ওদের টাকা দিচ্ছে, কে ওদের ফ্যাসিলিটেট করছে, কে ওদের জন্য ক্যাম্পস বানাচ্ছে। কেন কি বাংলাদেশের সাথে আমি রোহিঙ্গিয়াজেরও কথা বলছি। সো এগুলো যা দেখে মনে হয় কি একটু আর্কিটেক্টেড, আর দ্যাট ইজ অফ কনসার্ন। ইনফ্যাক্ট যখন 26/11 হয়েছিল তখনও এই প্রশ্নগুলো উঠেছিল কি লোকেরা তো এমনি তো ঢুকে আসতে পারে না, এখানেও কেউ সাপোর্ট করেছিল, তো ওরা কারা যারা সাপোর্ট করেছিল। কিছুদিন আগেই আমি ওখানে বম্বেতে গেছিলাম যেখানে ওই 4 জন হেঁটে চলে এসেছিল। তো ওখানে দাঁড়িয়ে দেখলাম ওখানে কোনো ট্যাক্সি নাই, ওখানে 4টে ট্যাক্সি কী করে পড়লো, একজনের পর একজন 4টে ট্যাক্সি ওখানে দাঁড়িয়েছিল। নর্মালি ওখানে একটা ট্যাক্সিও পাওয়া যায় না। তো কেউ না কেউ ছিল যে 4টে ট্যাক্সি ওদের জন্য অর্গানাইজ করেছিল। সিমিলারলি ওয়েস্ট বেঙ্গলে যে ঢুকে আসছে, ঢুকে আসার পরে কে ওদের রেফিউজ দিচ্ছে, কে ওদের সাপোর্ট করছে, অ্যান্ড ওভারঅল এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম না, এটা পুরো দেশের প্রবলেম। আমরা কি আনলিমিটেড ফরেন ন্যাশনালস আনতে পারি? আর নট বিনাইন ফরেন ন্যাশনালস, এরা বিনাইন না। কিছুরা হয় কেন কি ওরা আসছে কেন কি অর্থ ব্যবস্থা ঠিক নেই, একটু ইনকাম বেশি করতে চায় ইন্ডিয়াতে, সেটা আরেক রকম। কিন্তু যারা আসছে, যারা ডিস্টেবিলাইজ করতে চায়, সোসাইটাল ফ্যাব্রিকটাকে ডিসরাপ্ট করতে চায়, সেটা একটু খুব প্রবলেমের জিনিস। ওটা আমাদের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। স্যার, এটা কি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? অ্যাবসলিউটলি। আপনাকে যেমন আমি পার ক্যাপিটা ইনকাম বলছিলাম, যদি ইনকাম অতই থাকে আর বেশি লোক আসে, তাহলে সিম্পল ম্যাথামেটিক্স ডিভাইড করলে পার ক্যাপিটা কমে যাবে। ঠিক ঠিক। তো অর্থনীতির উপরে একদম ওটা ইম্প্যাক্ট আসবে। আর যারা আসছে তারা মোস্টলি এডুকেটেড না, আর তাই জন্য পাঠানো হচ্ছে। কেন কি যারা এডুকেটেড না তাদের ইনফ্লুয়েন্স করা ইজি, আর ওইভাবে পাঠানো ইজি। তো যদি আনএডুকেটেড লোকেরা আসে তাহলে তারা কি করবে ইকোনমিতে? রাইট, ক্রাইমই করবে, যেটা একটু আগে কথা বলা হচ্ছিল। যদি ওরা কিছু করবে তো থাকবে, তো ক্রাইমই হবে। সো এটা ইটস এ প্রবলেম ইন মাল্টিপল ডাইমেনশনস। শিওর স্যার। তো আমরা বরাবর মানে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলকে কনসিডার করেছি যে পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসাবে, কিন্তু বর্তমানে আপনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন যে কেন সেটার থেকে আজকে বাংলা সরে এসেছে। আপনি কি স্যার মনে করেন যে আগামী ভবিষ্যতে আবার পশ্চিমবঙ্গ তার সেই হারানো মুকুট ফিরে পেতে পারে? আমি পুরো ইন্ডিয়ার কথা বলি। আমাদের যখন আমরা 2000 সাল থেকে আমরা বলতাম ইন্ডিয়ার হাই পোটেনশিয়াল ইকোনমি, 2005-06-তে তারপর আমরা শুনতাম ওই পোটেনশিয়ালটা পোটেনশিয়ালি থেকে যাবে, ওটা কনভার্টার হবে না। যারা বাইরের দেশে যারা ইনভেস্টার্স ছিল তারা হাসাহাসি স্টার্ট করে দিয়েছিল কি ইন্ডিয়ার পোটেনশিয়াল থেকে যাবে। এখন আমাদের সরকার বদলে, রিজিম বদলে, এখন আমরা দেখছি ইন্ডিয়া খুব তাড়াতাড়ি গ্রো করেছে। আমরা ওই 4th লার্জেস্ট ইকোনমি থেকে খুব তাড়াতাড়ি 3rd লার্জেস্ট ইকোনমি হব। ওয়েস্ট বেঙ্গলেরও একই পরিস্থিতি যেটা আমাদের 2000 সালে ছিল। হাই পোটেনশিয়াল। ওয়েস্ট বেঙ্গলের কাছে এগ্রিকালচারাল ল্যান্ড খুব ভালো। এগ্রিকালচার ইটসেলফ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইকোনমি। যখন ক্লাইমেট চেঞ্জ হবে দুনিয়াতে খাবার দাবার একটু প্রবলেম হবে, খাবার দাওয়া যারা বানাচ্ছে এগ্রিকালচারে, যারা প্রডিউস করছে তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। আপনি ইউএস ইন্ডিয়া ট্রেড দেখুন, এগ্রিকালচারটা সেন্টার পিস, সব কিছু যেটা ডিসকাশন হচ্ছে এগ্রিকালচারের উপরে।
ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারটা মডার্নাইজ করা, ওটাকে আরও বড় করা খুবই সম্ভব। ওয়েস্ট বেঙ্গলে ম্যানুফ্যাকচারিং আনা, R&D, হাই থট প্রসেস ইন্ডাস্ট্রিজ, নলেজ ইন্ডাস্ট্রি, এগুলো খুবই সম্ভব। কেন কি বাই নেচার বাঙালিরা এডুকেশনের প্রতি অ্যাফিনিটি আছে, আর বাঙালিরা এডুকেটেড হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে কিছু পায় না, তাই বাইরে চলে যায়। একদমই। এদেরকে সবাই ফেরত আনা, সো যে পোটেনশিয়ালটা খুব আছে, এখন আমাদের একটা লিডার চাই যে ওই পোটেনশিয়ালটাকে কনভার্ট করতে পারে। ঠিক তাই, তো অ্যাবসলিউটলি পসিবল। স্যার, আপনার কি কোথাও না কোথাও মনে হয় যে পশ্চিমবঙ্গ হঠাৎ করে এই যে পিছনে চলে যাওয়া বা একটা লং টার্ম প্রসেসে আস্তে 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 এই যে তার এই ডিমোশন আর কি, কথার কথা, তো এটা কি কোথাও না কোথাও কেন্দ্র রাজ্য সংঘাতের জন্যই এটা হয়েছে? কারণ আপনি একটু আগে নবীন পটনায়কের কথা বলছিলেন, উনি বরাবর কেন্দ্রের সঙ্গে, আর যাই হোক না কেন, বিজেডি সবসময় একটা সুন্দর মৈত্রীপূর্ণ সম্পর্ক, একটা ফ্রেন্ডশিপ বজায় রেখেছিল। তো সেটাই কি একমাত্র কারণ যে আজকে ওড়িশা এত ডেভেলপড আর পশ্চিমবঙ্গ কোথাও না কোথাও একটু অন্ধকারে আস্তে আস্তে তলে যাচ্ছে? হ্যাঁ আর না, হ্যাঁ এই জন্য কি, হ্যাঁ নিশ্চয়ই সেন্টারের সাপোর্ট ইম্পর্টেন্ট, না এই জন্য কেন কি এটাকে এক্সকিউজভাবে নেওয়া হয়েছিল অনেক বছর ধরে, কি নেহেরু ফ্রেট ইকুয়ালাইজেশন করে দিয়েছিল বলে ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজ চলে গেছিল। যেই দামে স্টিল ওয়েস্ট বেঙ্গল থেকে বানিয়ে ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হবে, জম্মু কাশ্মীরও একই দামে বিক্রি হবে, তো তাতে ওয়েস্ট বেঙ্গল পিছড়ে গেছিল। কিন্তু কেন ওয়েস্ট বেঙ্গল সেন্টারের সাথে কাজ করতে পারেনি, কেন এই পলিসিসগুলো চেঞ্জ করতে পারেনি? ওয়েস্ট বেঙ্গল যখন স্বাধীনতার যুদ্ধ চলছিল, ওয়েস্ট বেঙ্গল একদম সামনে ছিল। যখন স্বাধীনতা হয়ে গেল, তখন কি ওয়েস্ট বেঙ্গল ওই অ্যাক্টিভিজমটা করতে পারেনি? ঠিক তাই। অনেক জায়গায় দেখা হচ্ছে, যেমন উত্তরপ্রদেশ সুন্দর সেন্টারের সাথে কাজ করছে। ইনফ্যাক্ট উত্তরপ্রদেশে কেসে একই সরকার, অনেক জায়গায় যেখানে সরকার একই, ওখানে খুব তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে। কিন্তু যেমন আপনি নবীন পটনায়কের কথা বললেন, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে সেন্টারের সাথে খুব ক্লোজলি কাজ করেছে, আর তাতে স্টেটসগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়েছে। আমরা দেখছি চিরকালই ওয়েস্ট বেঙ্গল অ্যান্টাগনিস্টিক একটা পজিশন নিয়ে থাকে, আমরা হরতাল করব, আমরা মানব না, আমরা এগেনস্টে থাকব, সেইভাবে তো দেশ চলে না। যেমন দিল্লিতেও এটা হয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রী রাস্তায় বসে বলে আমি হরতাল করব আর আমি এখানেই সাইন করব, তো দিল্লির খুব খারাপ শোচনীয় অবস্থা হলো। সেই কারণে ওয়েস্ট বেঙ্গলেরও ওই অবস্থাই চলছে। সো সেন্টারের সাথে না কাজ করলে কি করে চলবে, তো ইম্পর্টেন্ট। স্যার, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান যারা বাঙালি, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনি? কি বলতে চান তাদেরকে কিভাবে অ্যাওয়্যার করতে চান এই গোটা বিষয়টা? দেখুন, আমি একটা ছোট্ট গল্প বলছি। যেই সরকার এখন এসছে ওয়েস্ট বেঙ্গলে, ওনাদের একটা স্লোগান ছিল পরিবর্তন। তো সেই সময় আমি অনেক বিউরোক্র্যাটসের সাথে কাজ করি, তো ওয়েস্ট বেঙ্গলের একটা খুবই এনার্জেটিক একটা বিউরোক্র্যাট ছিলেন, এখনও আছে। আমি ওনাকে সাথে কথা বলছিলাম কি এখন তো রিজিম চেঞ্জ হচ্ছে, তো আপনার কি লাগছে? আমি খুব এনথুজিয়াস্টিক, আমার এখন চেঞ্জ হবে, এখন আমরা কাজ করব, আমি এতদিন ধরে এই সুযোগটার জন্য ওয়েট করছিলাম। 2-3 মাস পরে গেলাম, দেখলাম শোল্ডার নিচে, মাথা নিচে করে বসে আছে। বললাম কি হলো, নামটা আর বলবো না, বললাম কি হলো, তুমি তো 3 মাস আগে খুব এনথুজিয়াস্টিক ছিলাম, কি হলো? খুব দুঃখিত হয়ে মাথা উপরে করে বললেন, না, এই সরকার আগের সরকারের কপি করছে আর ফিগার আউট করছে কি করে আরো 30 বছর থাকতে পারে। তো পলিটিক্যাল যেই জিনিসটা ওটা কপি করছে, পরিবর্তন আর আসছে না। ঠিক ঠিক ঠিক। ওয়েস্ট বেঙ্গলে অবভিয়াসলি হাই টাইম কি এখন পরিবর্তন আসে, ঠিক মানেতে পরিবর্তন, ইকোনমিক পরিবর্তন, স্কিল ডেভেলপমেন্ট পরিবর্তন, ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন, এনার্জি পরিবর্তন, অনেক পরিবর্তন দরকার। আমরা অনেক পিছিয়ে গেছি ওয়েস্ট বেঙ্গলে। তো তার জন্য যে আমার মেসেজ, যেটা আপনার প্রশ্ন ছিল কি, ওয়েস্ট বেঙ্গলের জনতা যেন এখন পরিবর্তনটা অ্যাকচুয়ালি করায়। আর ইটস এ ডেমোক্রেসি, আর লোকেরা যা বলবে তাই হবে।
লোকেদের এখন পরিবর্তনের জন্য বলা উচিত, ওই চেঞ্জটা আনানো উচিত। স্যার, পরিবর্তন এলে সিচুয়েশন অনেকটাই চেঞ্জ হতে পারে বলে আশা করছেন, যদি সঠিকভাবে পরিবর্তন হয়? ঠিক, মানে পরিবর্তন হবে, একটা সিন্ডিকেট চেঞ্জ আরেকটা সিন্ডিকেট আসবে, সেটা তো পরিবর্তন না। 100 বার। সো পরিবর্তন, যেটা আমি বললাম, ইনফ্রাস্ট্রাকচারের দিকে পরিবর্তন হওয়া উচিত। আপনি দেখুন, ওয়েস্ট বেঙ্গল একটা চোক পয়েন্ট ফর এন্টায়ার ইস্টার্ন ডেভেলপমেন্ট। ওয়েস্ট বেঙ্গল তো ডেভেলপ হতে একদম রিফিউজ করে দিয়েছে, আমরা ডেভেলপ হবই না। তাই জন্য দেখছেন ওড়িশা ডেভেলপ হচ্ছে, আসাম ডেভেলপ হচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল ডেভেলপ হচ্ছে না। ঠিক, ওয়েস্ট বেঙ্গল চোক হওয়ার জন্য কি হয়েছে, এন্টায়ার নর্থ ইস্ট চোক হয়ে গেছে। একদম। এখন যদি ইনফ্রাস্ট্রাকচার হতো আমাদের আসাম থেকে কলকাতা অবধি ভালো 12 লেন হাইওয়ে, রেলওয়ে লাইন, পাইপ লাইন, ফাইবার অপটিক কেবল, তাহলে পুরো নর্থ ইস্ট খুলে যায়। ঠিক, তো এটা ওয়েস্ট বেঙ্গলের নট জাস্ট ডিমান্ড, ইটস এ রেসপন্সিবিলিটি অলসো। সো পরিবর্তন এই সব দিশায় হওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গল একসময়, কলকাতা ফর দ্যাট ম্যাটার, একসময় ছিল অ্যাজ অ্যান আইকন। সিঙ্গাপুর আর হংকংয়ে লেখা আছে ওদের রেকর্ডসে কি আমরা কলকাতার মতন হতে চাই। ঠিক। আর জিনিসটা উল্টো হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। স্যার, মানে সেক্ষেত্রে আর কি এটা কি আশা করতে পারি, এবং আপনি কি চান যে আগামী 10 বছর, বা যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ট্রেন্ড সেট বা একটা লক্ষ্য স্থির করে দিয়েছেন যে 2047 সালে যে অমৃত মুহূর্ত, সেখানে আমি ভারতবর্ষকে এই জায়গায় দেখতে চাই। তো আপনি একজন বাঙালি হয়ে সেই অমৃত মুহূর্তে পশ্চিমবঙ্গকে কোন জায়গায় দেখতে চান? আমি আবার এক্সাম্পলসই নেব। পশ্চিমবঙ্গ এত বড় আর ভালো জাহাজ বানাতো 1813-এ। যারা ব্রিটেনে জাহাজ বানাতো, তারা ব্রিটেনের রাজার কাছে গেল আর বলল, দেখুন, যদি আপনি এই বেঙ্গলের জাহাজগুলো যদি আপনি না স্টপ করতে পারেন, তাহলে আমরা তো না খেয়ে মরে যাব, সেটা ঠিক আছে, কিন্তু আপনার যখন রয়্যাল নেভির দরকার পড়বে আমরা থাকবো না। তখন 1813-তে ওরা ল পাস করলো কি যত জাহাজ বেঙ্গল থেকে আসবে আর ইন্ডিয়া থেকে আসবে, তার উপরে যা জিনিসপত্র আসবে, যদি ব্রিটিশ ফ্ল্যাগড হয় কিন্তু মেড ইন ইন্ডিয়া যদি জাহাজ হয়, তার উপরে ম্যাসিভলি এক্সট্রা ট্যাক্স থাকবে। 2 বছর পরে কি হলো, আর ওটা ছিল লিমিট ছিল 500 টন জাহাজের। 500 টনের বেশি কেন না, কেন কি ব্রিটিশরা 500 টনের বেশি জাহাজ বানাতে পারতো না, শুধু বেঙ্গলে হতো আর সুরাতে হতো, এই দুটো জায়গায় বড় বড় জাহাজগুলো হতো। 2 বছর পরে এসে বলল, আরেকটা ল পাস হলো, যেখানে বলল কি ট্রান্স আটলান্টিক যে ট্রেডে, ওখানে কোনো ইন্ডিয়া মেড জাহাজ অ্যালাউড না। এখন কেন কোনো অ্যালাউড না, কেন কি ইন্ডিয়ার জাহাজগুলো বড় হতো, বড় হতে কি হতো, আর কি ট্রেড হতো, ট্রান্স আটলান্টিক ট্রেড হতো। ব্রিটেন থেকে ওয়েস্ট আফ্রিকা জাহাজ পাঠাতো, ওখান থেকে স্লেভসের ওঠাতো, স্লেভসগুলোকে আমেরিকায় নিয়ে গিয়ে ওদের ওখানে রাখতো, তার জায়গায় সোনা ওঠাতো, সোনাটা নিয়ে গিয়ে ইংল্যান্ডে ওটাকে রাখতো, আর তারপর আবার জাহাজটা ওয়েস্ট আফ্রিকায় যেত বেশি স্লেভস নেওয়ার জন্য। বড় জাহাজে কি হতো, বেশি স্লেভস আসতো, ওটাকে ওরা কার্গো বলতো স্লেভসকে। সো ইন্ডিয়ান জাহাজ খুব ভালো ছিল তার জন্য, কিন্তু যারা ব্রিটেনের জাহাজ বানাতো তাদের বলল, না, আমরা ইন্ডিয়ার জাহাজকে অ্যালাউই করব না। সেই ক্ষেত্রে কি হলো, সুরতের যেই জাহাজ বানাচ্ছিল আর বেঙ্গলের জাহাজ বানাচ্ছিল, ওগুলো বন্ধ হয়ে গেল। আমার বক্তব্য এই, ওয়েস্ট বেঙ্গল ছিল লিডিং ইকোনমি, নট জাস্ট ইন ওয়ান থিং, যত টেকনিক্যালি অ্যাডভান্সড, জিঙ্ক, জাহাজ বানানো, টেক্সটাইল, সব কিছুতে লিডিং ছিল। টিল 1947ও ওয়েস্ট বেঙ্গল লিডিং ছিল। এখন ওয়েস্ট বেঙ্গল নিডস টু রিগেইন দ্যাট। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার কি উইশ, 2047-এ ওয়েস্ট বেঙ্গল কোথায় থাকা উচিত, ওয়েস্ট বেঙ্গল লিডিং টেকনোলজিসে ডমিনেট করা উচিত। ওয়েস্ট বেঙ্গলের যারা ছেলেমেয়েরা হাইলি স্কিলড হওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গলের যে এগ্রিকালচারাল প্রডিউস হাইলি প্রোডাক্টিভ হওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গলের যে মাইনিং, ওটা খুবই এফিশিয়েন্ট অ্যান্ড ক্লাইমেট ফ্রেন্ডলি হওয়া উচিত। দ্যাট উইল বি দ্য ভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। স্যার, এই যে এত আমরা লং ডিসকাশনস করলাম, কিন্তু এরই মাঝখানে আপনি একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বঙ্গ থেকে এই মুহূর্তে যারা রয়েছেন আর কি, যারা
তাদের মধ্যে সেই রকমের পোটেনশিয়ালিটি ছিল, তো তারা আজকে রাজ্য থেকে বাইরে, তারা অন্য রাজ্যে গিয়েছেন বা দেশের বাইরে চলে গিয়েছেন, যেহেতু পশ্চিমবঙ্গে সেরকম কাজ নেই, সেরকম কিছু নেই, অপরচুনিটিস নেই। তাহলে ধরে নিলাম পশ্চিমবঙ্গে পরিবর্তন হলো, সব কিছুই হলো, তো সেই ট্রেন্ড সেটারগুলো কে হবে, মানে এই বিষয়টা কিভাবে দেখবেন? খুবই ভালো প্রশ্ন। একবার 2002-03 যখন বাজপেয়ীজির রিজিম ছিল, উনি অনেক কনসালটেন্টসে ডেকেছিলেন। কনসালটেন্টসে অনেক প্রেজেন্টেশন দেওয়ার পরে ওনার একটা প্রশ্ন ছিল, এ করেগা কন। জি, সব শুনে টুনে ওনার প্রশ্ন ছিল, এ করেগা কন। সেই সেম জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে আসছে। যদি আমাদের ইউথের এনার্জি না থাকে, তাহলে ওটা ইমপ্লিমেন্ট কে করবে? আর আর তারপরে প্রশ্ন হলো, ইমপ্লিমেন্ট কার জন্য করা হচ্ছে যদি ইউথই না থাকে? ঠিক ঠিক। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আমি অনেক সময় ওয়েস্ট বেঙ্গলে যারা যারা রয়ে গেছে, ব্রাইট এন্টারপ্রেনার্স, অনেক কিছু করছে, তাদেরকে আমি জিজ্ঞেস করি, খুব কমই এরম আছে, তাদের জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা কী করছো? ওদের উত্তর প্রথমেই হয়, আমরা না এইসব করছি, আর আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে গেছি। কিন্তু মানে অন্য জায়গায় যদি আমি জিজ্ঞেস করি, তাহলে কেউ বলবে না আমি গুজরাটে থেকে গেছি, আমি উড়িষ্যায় থেকে গেছি। ওয়েস্ট বেঙ্গলে ইনভেরিয়েবলি আমি উত্তরটা পাই, আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে গেছি, তারপরে করেছি। মানে ইটস অলমোস্ট কি থাকাটা ইজ নট নর্মাল। যাদেরই স্কিলস আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়াতে যায়, আর নাহলে ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়ার বাইরে চলে যায়। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তাই জন্য আমি এটা বলছিলাম কি, 3টে জিনিস আপনি জিজ্ঞেস করেছিলেন কি করা যায় ওয়েস্ট বেঙ্গলে। একটা হলো এই যারা বাইরে চলে গেছে তাদের ফেরত আনা, বোথ যারা ইয়াং আর যারা সিনিয়র। অনেকেরা ওয়েস্ট বেঙ্গলে বাইরে 20 বছর 30 বছর কাটিয়েছে, ওদের খুব ডিপ স্কিলস আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ওনাদের ফেরত এনে ওনাদের আন্ডারে ইন্ডাস্ট্রিগুলোর সিড লাগানো খুবই ইম্পর্টেন্ট। একদমই। অনেক অনেক ধন্যবাদ স্যার। মানে এটা আমাদের অত্যন্ত একটা গর্বের বিষয় যে আপনি আপনার ব্যস্ত স্কেডিউল থেকে আমাদের সময় দিলেন, অমূল্য সম্পদ আপনার কাছ থেকে উপহার পেলাম। তার কারণ এই মুহূর্তে বাংলার যা অবস্থা, তাতে করে বাংলার আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে, আপনি ভীষণ সুন্দর আলোকপাত করলেন সেই বিষয়ে। আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব যে এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানান। দেখুন, সত্যি কথা বলতে কি, আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে। একজন ভারতবর্ষ তথা বাংলার নাগরিক হিসাবে যেটা শ্রেষ্ঠ বলে আপনারা মনে করেন, আপনারাই করবেন, সেটাই কিন্তু স্যার এতক্ষণ ধরে বোঝালেন এবং অত্যন্ত সুন্দরভাবে বললেনও। এবং বিদায় তো নেওয়ার ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও 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 অনেক কিছু শুনি আপনার কাছ থেকে, কিন্তু সময় এখন শেষের পর্যায়ে। নতুন কোনো এপিসোডের সঙ্গে ফিরে আসবো, ততক্ষণে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্যারকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।